আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, কথা বলবো বলে। সঙ্গে থাকুন এবং চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের মধ্যে অতিথি হিসাবে রয়েছেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী, যিনি কেবল একজন চিত্রশিল্পীই নন, একই সঙ্গে একজন সংবেদনশীল লেখকও। উনার তুলির আঁচড়ে যেমন ফুটে ওঠে জীবনের নানা রং, তেমনি উনার কলমের শব্দেও মেলে ধরা পড়ে মানবিক অনুভব আর সমাজের গল্প। শিল্প আর সাহিত্যের এই যাত্রাপথে তিনি আমাদের সামনে তুলে ধরেন এক অনন্য অভিজ্ঞতা। চলুন শুনি উনার কাছ থেকে কিছু মূল্যবান কথা। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আজকের বিশেষ অতিথিকে আমরা স্বাগত জানাবো। উনি হলেন পান্থ দাস স্যার। তো নমস্কার স্যার। নমস্কার। অনেক অনেক স্বাগত পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনাকে। অসংখ্য ধন্যবাদ। তো জানতে চাইবো পজিটিভ বার্তায় এসে কেমন লাগছে ফার্স্ট টাইম? সবার প্রথমে আমি অসংখ্য ধন্যবাদ জানাই পজিটিভ বার্তাকে। পজিটিভ বার্তায় আসা একটা লক্ষ্য বলতে পারি, কারণ পজিটিভ বার্তার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে জড়িত বলতে গেলে 1 বছর হয়ে গেছে। যখন আপনাদের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হতো বা বিভিন্ন মেলায় আপনারা স্টল দিতেন, সেখান থেকেই আমি আপনাদের স্টলে যেতাম, ঘুরতাম, দেখতাম। তবে সেই জায়গায় আজকে এখানে এই কাউচে বসে সত্যি খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি পজিটিভ বার্তা যেমন সমাজের মধ্যে নতুন বার্তা সৃষ্টি করে, সেরকম নতুনদেরও কিন্তু অনেক জিনিস বোঝাতে, শেখাতে খুব সহযোগী কাজ করে। সেক্ষেত্রে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং সে সাথে আমাকেও আমন্ত্রণ করার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। যে হ্যাঁ, সত্যি আমাদের পজিটিভ বার্তার উদ্দেশ্য এবং লক্ষ্য যেটা, আমাদের আগামী প্রজন্মকে একটা সঠিক দিশা দেখানো এবং পজিটিভ পরিবেশের মধ্যে নিয়ে আসা ওদেরকে। তো স্যারের কাছ থেকে প্রথমেই জেনে নেব যে কথাটি, যে আপনার ছোটবেলাটা কিভাবে কাটছে এবং কিভাবে বড় হয়ে উঠেছেন এবং কিভাবে এই শিল্প জগতের সঙ্গে যুক্ত হয়েছেন, সেই গল্পটা শুনে নেব একটু আপনার কাছ থেকে। আসলে বলতে গেলে যদি শুরু থেকে বলি, তাহলে সে ছোটবেলার কথাই আমি আবার আলোচনা করছি। যে ছোটবেলা থেকে সেরকম কোনো ইয়ে ছিল না যে হয়তো বা আঁকাআঁকি করবো বা লেখালেখি করব বা এসব দিকে যাব। কোনো ছোটবেলা কারই প্ল্যানিং থাকে, কোনো প্ল্যানিং নেই। তবে যখন বাবার হাত ধরে বই মেলায় যেতাম বা বিভিন্ন মেলায় যেতাম, ভাবতাম যে বইগুলো কে লিখছে, হয়তোবা ওরা মনে বিশেষ কেউ বা মহাপুরুষ হয়তোবা একটা বই লেখা, খামখেলি কথা মনে হতো না তখন। এখনো ঠিক সেম। তো তখন ছোটবেলা থেকে একটা কিউরিসিটি ছিল, বা সাংস্কৃতিক জগতে যারা গান গাচ্ছে বা যারা আঁকাআঁকি করছে, আমি আসলে খুব লাকি মনে করি নিজেকে। কারণ ছোটবেলায় আমি এমন কিছু স্যারদের পেয়েছি, যারা সত্যি, আমি আজকে এখানে বসে রয়েছি অবশ্যই তাদের আশীর্বাদ ছাড়া হতেই পারে না। তাদের থেকে অনেক কিছু শিখেছি। তো আমার যাত্রাটা শুরু হয়েছিল সেই স্কুল থেকেই, যখন আমি সম্ভবত 7-8-এ পড়ি। প্রত্যেক বছর স্কুলে দেওয়াল পত্রিকায় বাৎসরিক ইয়ে বের হতো। দেওয়াল পত্রিকায় বিভিন্ন লেখা বা যাদের বিভিন্ন বহুমুখী প্রতিভা ছিল ওদের জন্য আয়োজন করা হতো। এরকম এখন চলে, স্কুলে কলেজে বিভিন্ন জায়গায় চলে। তো সেক্ষেত্রে ওইখানেই সবার প্রথমে একটা দেওয়াল পত্রিকার ম্যাগাজিনে আমি সবার প্রথমে 2-4টে ছন্দ মেলানো, লেখা বলবো না, আমি 2-4টে ছন্দ মেলানোর চেষ্টা করেছিলাম। আঁকাকে আমার ছোটবেলা থেকে পছন্দের ছিল। যখন আমি দেখি যে আমি একটু বুঝতে পারছি জিনিসগুলো, তখনই আমি দেখি আমি ড্রয়িং স্কুলে আছি। তো সেই জায়গায় আমার যাত্রাটা ওই স্কুল থেকেই শুরু হওয়া। গঙ্গাপ্রসাদ স্যার, এখন স্যার স্বর্গীয় হয়ে গেছেন, তো স্যার আমাকে বলেছিল যে তুই তো লিখতে পারিস, তুই লেখার চেষ্টা কর, 2-4 লাইন 3 লাইন লেখ। তো ওই হাতে খড়িটা ওই স্কুল থেকেই শুরু। আঁকাআঁকির ব্যাপারটাও আমার ছোটবেলায় যে অঙ্কন শিক্ষক ছিলেন, সেই ক্লাস 1-2 এর কথা বলছি, আমি তখন থেকেই ড্রয়িং এর সঙ্গে জড়িত। এবং তখন থেকেই যে আঁকার প্রতি ভালোবাসাটা বা স্কুল লাইফে লেখার প্রতি ভালোবাসাটা জন্মেছে। তখন অবশ্য বুঝতাম না ব্যাপারগুলি। আমি ধন্যবাদ জানাই মা বাবাকেও, যে যারা ওরা কিন্তু এসবের সঙ্গে কানেক্টেড নেই। ঠিক আছে, আমার পরিবারের মধ্যেও বা আমার ইয়ের মধ্যেও কেউ লেখালেখির সঙ্গে জড়িত নেই বা আঁকাআঁকির সঙ্গে জড়িত নেই। তা আমি ধন্যবাদ জানাই যে ওরা ভেবেছে এই ব্যাপারগুলি, যে আগামী 10-20-15 বছর পরে যে এই জিনিসটার প্রতি ঝোঁক বাড়তে পারে বা
এরকম শিল্প তৈরি করা অবশ্যই প্রয়োজন। এরকম আমি জানি না ওদের মাইন্ড কনসেপ্ট কি ছিল, তবে এখন তো দেখছি জিনিসটা ওরা যে দিয়েছে আমি সত্যি মানে চিরকৃতজ্ঞ। এটা বলে তো আর ইয়ে করা যাবে না, তবে একদম তাই। আমি খুব মানে মানে কি বলবো, আর ভাষা নেই এই ব্যাপারগুলি বলার জন্য। তবে আমি খুব লাকি আমি বলবো যে আমি লাইনে এসেছি। একদম তাই। এবং বাবা মাকে এই ধন্যবাদ দেয়া কখনোই আমাদের সেটা কম হবে অনেক কিছুই। তো বাবা মা হচ্ছে আমাদের ঈশ্বরের পরে যদি কেউ থেকে থাকে, বাবা মাই হচ্ছে আমাদের তারপরে। তো বাবা মাকে ধন্যবাদ দেওয়ার জায়গা থাকে না। তো এরপরে আবারও স্যারের কাছ থেকে জেনে নেব যে লেখালেখির আগে আপনি ছবি আঁকছেন না আগে লেখালেখি করেছিলেন? না, আগে আমার ছবি আঁকা। যখন আমি আমি তো যা বললাম, আমি ক্লাস হ্যাঁ। আমি 1-2 এ যখন পড়ি তখন একটু একটু বুঝ আসছিল, তখনই দেখি আমি ড্রয়িং স্কুলে আছি। হ্যাঁ। হ্যাঁ, আমার বাবার থেকে আমি যা শুনি আর কি, ওদের থেকে ছোটবেলার কথা যা শুনি, যে আমি ওয়ালে আঁকতাম, ফ্লোরে আঁকতাম, বা এরকম কিছু যা দেখতাম তার মধ্যেই আঁকতাম। তো ওরা ভাবতো যে আঁকুক না, একটা যদি স্কুল থাকে। আর আমরা এরকম একটা জায়গা ছিলাম যে এই সব জিনিসগুলো ছিল, মানে শিল্প চর্চাটার মোটামুটি বাতাবরণ ছিল। পরিবেশটাও একটা ফ্যাক্টর, কিন্তু অবশ্যই। একটা ফ্যাক্টর যে আমি যেখানে বাস করছি ওই জায়গায় কি এসব জিনিস আছে কিনা। হুম। তো আমি যেখানে মানে ছোটবেলা থেকে বড় হওয়া, উষাবাজার আমার হোম টাউন, মানে প্রথম হোম টাউন, সেখানে আমার বড় হওয়া। তো সেখানেই আমি মানে আমার স্কুল, প্রথম ড্রয়িং আমার আগে, তারপরে লেখালেখি অনেক বছর পরে। তো কোন ধরনের লেখালেখি লিখতে মূলত বেশি ভালোবাসেন? আসলে লেখালেখি বলতে গেলে আহ, সব ধরনের লেখাই আমার পছন্দ, হুম। তবে পরিস্থিতির সঙ্গে মিলিয়ে। যেমন ধরুন এখন আমার চোখে আমি একটা জিনিস প্রত্যক্ষ করলাম, এই ব্যাপারটাকে নিয়ে আমি লিখতে পছন্দ করি। মানে রিসেন্ট যেটা হচ্ছে, বা রিসেন্ট না হয়েও ধরুন, আমি মনে করি যেটা একজন লেখক, কবি বা যারাই রয়েছেন, ওদের মনে একটা বেসিক জিনিস কাজ করাটা খুব দরকার। তো আমার মধ্যে বেসিক জিনিসটা কাজ করি কি, ধরুন আমি শুধু নির্দিষ্ট একটা জায়গায় মানে সীমাবদ্ধ নেই। আর কবি বা লেখকরা তো এরকমই, ওরা ওরা নিঃস্বাধীন, মানে ওরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। এখানে বসে বসে ওরা বহু জায়গায় ঘুরতে পারে লেখার মাধ্যমে, একদম আঁকার মাধ্যমে। একদম। তো সেই জায়গায় আমি মনে করি যে মানে আমার ফোকাস শুধু পরিবেশকে নিয়েই লিখবো এরকম না। আমি রবীন্দ্রনাথকেও নিয়ে লিখবো, আমি বর্তমান সময়কেও নিয়ে লিখবো, আমি যে ঘটনাগুলি বর্তমান সময়ে সাম্প্রতিক ঘটছে সেগুলো নিয়ে লিখবো। মানে নির্ভর করছে যে আমি আমি কি ফিল করছি সেটাকে নিয়ে। হয়তো বা রাত 12টা বেজে গেছে, আমার কিছু ভালো লাগছে না, একা ফিল করছি, তখন আমার মনের এটা ইয়ে করার জন্য আমি লিখি। ভাবনাগুলো হ্যাঁ, আসছে তখন, এই যে ভাবনাগুলি তখন বাস। আমি তো আমার স্বপ্নকেও লিখে রাখি। ধরুন আগামীকালকে আমি একটি স্বপ্ন দেখেছি, সরি গতকাল আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটাকে যতটুকু মনে থাকে, সবটা মনে থাকে না আমাদের স্বপ্ন, যতটুকু মনে থাকে আমি স্বপ্নকে লিখে রাখি। হয়তো বা স্বপ্নকে নিয়েই বিভিন্ন লেখা চলে আসে। কারণ যখন লিখতে বসি সেদিন তো লেখা হয় না, কারণ যখন লিখতে বসি এটা মানে 100% লেখা তখন হয় না। একটা লেখা ভালো করে লিখতে গেলে ভালো সময় লাগে। আর যদি অনেকে বলে না যে আমি 10 মিনিটে 15 মিনিটে লিখছি, হ্যাঁ এটা বিশেষ প্রতিভা, সবাই পারে না। কিন্তু আমি মনে করি যে একটু একটু সময় লাগিয়ে লেখাটাই সব থেকে ভালো, যেটা আমি মনে করি আর কি। যদি আমার টার্গেট থাকে যে আমি এখন 10 মিনিটের মধ্যে লিখে দেবো, এটা অন্য ব্যাপার। বা ভাবনাটা আগে থেকে থাকতে লাগবে তখন মাথার মধ্যে। মানে বলতে গেলে মানে আমি সব ধরনের লেখা লিখতে পছন্দ করি আর কি। অনেক ধন্যবাদ স্যারকে আবারও। তো এরপর আবারও আসবো স্যারের কাছে যে লেখক ও চিত্রশিল্পী দুটো পরিচয়ের মধ্যে কোনটা আপনার কাছে বেশি আপন বলে মনে হয়? এটা টাফ কোশ্চেন, কারণ দুটোই ভালো লাগার বিষয়, তার মধ্যেও বলবো। খুব টাফ কোশ্চেন। একটা যদি আমার হৃদয় হয়, আর একটা আমার মানে যে ফুসফুস আমার, সেই দুইটাকে আমি বলতে পারি। একটাকে ছাড়া আমি একটা বাঁচবো না, আমি তো বাঁচবোই না। কারণ যদি আমি সকালে ধরুন লিখতে বসেছি, বিকালে আমি আঁকতে বসবো, বিকালে আঁকতে বসলে সকালে লিখতে বসবো, মানে এটা হবেই। তবে আমি যদি বলি যে মনের ভাষা প্রকাশ করাটাই সবচেয়ে বড় কাজ, সেটা যে কোনো মাধ্যম হতে পারে, আঁকাকেও হতে পারে, লেখালেখিও হতে পারে, শিল্প চর্চাও হতে পারে। তবে ডিপেন্ড করে যে আমি কি ভাবছি, ওইটাকে আমি প্রকাশ কিভাবে করছি। অনেকে কথা বলে প্রকাশ করে, যেমন আজকে আমরা কথা বলছি, পডকাস্টিং বলুন বা ইন্টারভিউ যেটাই বলুন, সেভাবে কথা বলছি। তো আমি বেস করি যে কিভাবে প্রকাশ করছি। মাধ্যমটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সবার আগে যে জিনিসটা, আমার মনটাকে আমি সবার আগে প্রাধান্য দিই আর কি। একদম। তো এই যে বললেন যে মাধ্যমটা, যেমন অনেকে লেখার মাধ্যমে পরিবেশের মধ্যে সেটি ছড়িয়ে দিতে পারে নিজের ভাবটা, বা পরিবেশের মধ্যে ইতিবাচক ভাবনা যেটি বলবো, আঁকার মাধ্যমেও সেটা ছড়ানো যায়। ঠিক এইরকমই একটি প্রশ্ন আপনার কাছে আবারও করতে চাই যে চিত্রকলার ক্ষেত্রে কোনো মাধ্যম আপনি বেশি পছন্দ করেন এবং কেন? চিত্রকলার মধ্যে যদি
আমার মানে পার্সোনাল ফেভারিট মানে পেন্সিলের কাজগুলো, চারকোল বলতে পারুন বা শেডিং পেন্সিল, মানে পেন্সিলের কাজগুলো আমার খুব পছন্দের। কারণ পেন্সিলে এক নাম্বার সময় কম লাগছে, দ্বিতীয়ত খুব কম সময়ে আমি অনেক জিনিস করতে পারছি, তৃতীয় এটা ডিপেন্ড করে, অনেকে দেখবেন জল রঙে যারা কাজ করে আধা ঘন্টায় করে নিচ্ছে। তবে আমার কাছে পার্সোনাল ফেভারিট পেন্সিলের কাজগুলো আর কি, যেমন পোর্ট্রেট করা বা স্টিল লাইফগুলি করা বা কোনো মানে লাইভ ড্রয়িং করা, মানে পেন্সিলের কাজগুলো আমার খুব পছন্দের আর কি, পরিবেশ ভিত্তিক ছবি আমার খুব পছন্দ। হ্যাঁ, ধন্যবাদ আবারও। তো এরপরে আবারও আসবো যে আপনার কাজগুলোতে কি আপনি কোনো নির্দিষ্ট বার্তা দিতে চান? অবশ্যই পজিটিভ বার্তায় দাঁড়িয়ে বার্তা তো অবশ্যই দেওয়া প্রয়োজন, আর আমি মনে করি অবশ্যই এই বার্তা সবার কাছেই পৌঁছানো যায় একমাত্র এরকম পজিটিভ অনুষ্ঠানে এসেই। আমি মানে শুরু থেকে যদি বলি, দুই রকম ভাবে পজিটিভ বার্তা দেওয়া যায়। আমি যদি আজ থেকে 15-20 বছর আগে ধরি বা আজকের দিন থেকে আমি 15 বছর পরেও যদি ধরি, তো দুই রকমে যদি আমি বলতে যাই তাহলে পজিটিভ জিনিসটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে বর্তমান সময়ে দাঁড়িয়ে আর কি। আপনি ভালো কাজ করলেও দেখবেন আপনাকে অনেক কিছু বলছে, না করলেও বলছে, করলেও বলছে। তো পজিটিভ জিনিসটা হারিয়ে যাচ্ছে হঠাৎ করে, কেন জানি। আগে যখন আমরা 15-20 বছর আগের কথা বলছি, ছোট যখন আমরা ছিলাম, তখন কেউ বা স্যাররা বা বয়োজ্যেষ্ঠরা কেউ বললে আমরা মাথা পেতে নিতাম, স্যার হ্যাঁ ঠিক বলেছেন, বা কাকা জ্যাঠা আপনি ঠিক বলেছেন, আমার ভুলটা হয়েছে, আমি ভুল মেনেছি। ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। একদম ফেল করতেই হবে, পড়াশোনার কথা বলছি না আবার, মানে ইন্টারনালি মানে গুরুজনের কাছে নত হওয়া, হ্যাঁ মানে এটা হওয়াটা খুবই দরকার, আর নিজেকে সবে দিতে হবে, তাহলেই তো আমি কিছু শিখতে পারবো, ঠিক না? কিন্তু মানে আজকের দিন থেকে বা এখন থেকেই 15-20 বছর পর দেখুন, আপনি যখন পজিটিভ কথাটা কাউকে বলতে যাবেন যে তোমার এটা ঠিক করতে হবে, এটা তোমার মিস্টেক হচ্ছে, মানবেই না কেউ। না, আপনি কি জানেন? এরকম কথা চলে আসছে, ছোটদের থেকেও পাওয়া যাচ্ছে এরকম মানে রিভিউ, বড়দের থেকেও পাওয়া যাচ্ছে এরকম রিভিউ। তো আমি মনে করি এই বার্তাটাকে আমাদের অভিভাবক হিসাবে আমাদের দিতে হবে, বুঝাতে হবে যে দেখো, যখন তুমি ভালো কিছু শিখছো, পাশাপাশি খারাপ কিছু তোমার মধ্যে আসছে, তো তোমাকে চুজ করতে হবে যে তোমার পজিটিভ জিনিসটাকে তুমি কিভাবে বেছে নিচ্ছ, বা তুমি আরেকজনকে কিভাবে পজিটিভ জিনিসটা দিচ্ছ। শুধু তো আমরা পজিটিভ নিচ্ছি না, আমরা নেগেটিভও নিচ্ছি, কিন্তু আমরা এজ এ মানে কি বলবো, মানুষ হিসাবে আমরা কিভাবে কোনটা নিচ্ছি, এটা আমাদের মানে বুঝে নিতে হবে, অভিভাবক হিসাবে আমাদের দিতে হবে, আর একজন ব্যক্তিত্ব হিসাবেও, যে আমি কোন জিনিসটা নিজে নিচ্ছি আর আমি কোন জিনিসটা দিচ্ছি, বা আমি পজিটিভ ঘর, এটার পেছনে বহুত রিজন হতে পারে। আমার ঘরের পরিবেশ একরকম হবে, আমার পারিপার্শ্বিক অবস্থা একরকম হবে, তাই আমি পজিটিভ জিনিসটা পাওয়াটা এত ইজি না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে। আমি একটা নর্মাল উদাহরণ দিয়ে বলছি, আমি যখন প্রথমত লেখালেখি শুরু করি, সবার প্রথমেই তো কেউ সেই লেভেলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লেভেলে তো কেউ আমার না, আমি তো প্রশ্নই ওঠে না, যাওয়াটা 2-4টা কথা নয়, সেই জায়গায় দাঁড়িয়ে লেখাই তো হতো না, এখনো লেখা হয় না, আমার চেষ্টা করে যাচ্ছি আর কি। তো যখন আজ থেকে 7-8-10 বছর আগে লিখতাম, লেখাই তো হতো না, কিন্তু আমাকে হাতে ধরে কেউ শেখায়নি যে তোমার এটা ভুল হচ্ছে, কারণ কেউ শুধরাতেই চায় না, শুধরে দিতে চায় না। আমার শুধরে দেওয়ার যে ব্যাপারটা, আমি ভুল সবাই করে, আমারও ভুল হতো, বাংলা তো টাফেস্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে মানে আমি অমিত কুমার স্যার, শ্রদ্ধেয় অমিত কুমার নাথ স্যার, আমি স্যারকে পেয়েছি, শিক্ষক হিসেবে পেয়েছি, বাংলার শিক্ষক, রাজ্যের বিশিষ্ট কবি, সাহিত্যিক মানুষ, উনি আমাকে অনেক মানে সাহায্য করেছেন এইসব ব্যাপারে, যিনি আমাকে ধরিয়ে দিয়েছে তোমার এগুলি ভুল হচ্ছে, তোমার এগুলো ঠিক করো। একমাত্র আমি এই 1-2জনকেই আমি পেয়েছি হাতে গোনা, যারা আমার ভুলগুলোকে শুধরে দিয়ে আমাকে আরো পজিটিভ করেছে। এই জিনিসটা কেউ দিতে চায় না, তো যারা ওটা শিখবে কিভাবে? ঠিক, এটাই আপনি যে পেয়েছেন, এই যে আপনার লাইফে একজন এরকম স্যারকে, যিনি আপনার আর পজিটিভ দিকগুলোকে দেখিয়ে দিয়েছেন এবং নেগেটিভ দিকগুলো থেকে সরিয়ে আসার জন্য বলেছেন, সেটি কিন্তু অনেক বড় একটা পাওয়া। একদম সঠিক। আর তার পেছনে আমার, যদি আমাকে নিয়ে আমি বলি, আমার মা বাবার যথেষ্ট মানে বিশাল বড় হাত রয়েছে, কারণ আর আমারও মানসিকতাটাই ছোট থেকেই মানে এরকম ছিল। যেমন আমার যে ফ্রেন্ড সার্কেলগুলি ছিল, আমার ফ্রেন্ড সার্কেল যদি এদিকে হাঁটতো আমি এদিকে হাঁটতাম, হয়তোবা আমার ফ্রেন্ড সার্কেল অনেক বড়, সত্যিকারে বলতে আমার ফ্রেন্ড সার্কেল অনেক বড়,
মানে আমি যদি বলি তাহলে আমার সঙ্গে 100 জন এক্ষুনি এসে দাঁড়িয়ে যাবে, এত এত ভালোবাসা আর কি সবার মধ্যে। তবে আমার ফ্রেন্ড সার্কেলও বুঝে নিয়েছিল ছোট থেকে যে ও একটু অন্য টাইপের, ওকে ওর মতো আমরা ছেড়ে দিই। তো এটা মানে আমি বলবো যে শুধু ঘর থেকে আমি পজিটিভ জিনিসটা পাইনি, আমি বাইরে থেকেও পজিটিভ জিনিসটা পেয়েছি। আমার বন্ধু বান্ধব থেকে বা আমার আত্মীয় পরিজন থেকে আমি অনেক পজিটিভ জিনিস পেয়েছি। না হলে এই এত পজিটিভ জিনিস কারোর মধ্যে এইভাবে চলে আসতে পারে না। বাকিটা তো আমরা চলতে চলতে অনুভব করতে করতে বা মানে জীবন দশায়, জীবন দশায় খাপ খাওয়াতে খাওয়াতে আমরা জিনিসটা বুঝে যাই যে কোন জিনিসটা কিভাবে বললে বা কিভাবে নিলে। আমার কাছে সত্যি ভালো লাগে কাউকে পজিটিভ করতে, কারণ আজকালকার মানে সমাজ ব্যবস্থার মধ্যে নেগেটিভ জিনিসটা এত ছড়িয়ে গিয়েছে যে পজিটিভ মানুষটা দেওয়ারই মানুষ নেই, কে দেবে? একদম তাই। দুঃখ কষ্টে কষ্টে কম্পিটিশন চলে। আপনি যদি বলুন যে আমার কালকে তো এরকম হয়েছে, আমি বল আরে আমার তো আরো হয়েছে পরশুদিন, তো কম্পিটিশন, দুঃখের কম্পিটিশন, দুঃখটা বেশি। পজিটিভ করতে চাইছি না, দুঃখের কম্পিটিশন। আপনার দুঃখ থেকে আমার দুঃখ আরো বড়, আর আমার দুঃখ আরো বড়, তো ওইরকম চলছে। পজিটিভ হওয়াটাই সব থেকে বড় ব্যাপার আজকের দিনে দাঁড়িয়ে। একদম তাই। এরকম ভাবে এই জন্য পজিটিভ মেন্টালিটি নিজেকে তৈরি করতে লাগবে, পজিটিভ পরিবেশে আমাদেরকে থাকতে লাগবে, এবং পরিবেশের বলবো যে পজিটিভ নেগেটিভ কিন্তু দুটোই আছে, সেখান থেকে আমাকে বেছে নিতে হবে পজিটিভটাকে। যেমন আমাদের দেশ বলবো যে আলো অন্ধকার সবই আছে, আলোটার দিকে আমাদের দেখতে হবে, নাহলে অন্ধকার না থাকলে আমরা আলোর মূল্যটা বুঝতে পারবো না। একদম সঠিক। ধন্যবাদ আবারও। তো এরপরে আমরা আবারও আসবো, একটি গল্প বা কবিতা লেখার পেছনে আপনার প্রক্রিয়াটা কেমন থাকে? প্রক্রিয়া বলতে গেলে আমি মনে করি মনের ভাবনাটাই আমার কাছে সব থেকে বড়। মানে ধরুন আমি এখন যেটা ফিল করছি, এখন আমি যেটা ভাবছি যে আমি পজিটিভ বার্তায় এসেছি, আমি বার্তালাপ করছি, সেই বার্তালাপ থেকে আমি কি নিয়েছি, কোন জিনিসটা আমি নিয়েছি, সেটাকে নিয়ে আমি লিখব। এটা হতে পারে একটা মানে ফুলের টপ, এটা হতে পারে আমার একটা বই, এটা হতে পারে আমার একটা কলম, এটা হতে পারে এই কাউসটা, এটা হতে পারে আপনি। তো এটা ডিপেন্ড করছে যে আমি কোন ভাবনাকে নিয়ে আমি কিভাবে বসেছি, মানে কোন ভাবনাটাকে আমি এখানে রাখছি, সেটাকে নিয়েই আমি মানে লিখতে পছন্দ করি। আমার প্রসেসটা সেরকম ভাবেই হয়। আমি যা বললাম যে আমি স্বপ্নকে আমি একটা স্বপ্নকে নিয়ে একদিন লিখেছিলাম একটা। তো শুনে নেব স্যারের কাছ থেকে স্বপ্নের ঘটনাটি। এটা একটা ভৌতিক স্বপ্ন। অবশ্যই ভৌতিক স্বপ্ন বলতে গেলে আমার একটা বই রয়েছে, বইটা গা ছমছম, যেটি স্যারের নিজের লেখা, গা ছমছম। এটা আমি সম্পাদনা করেছি, আমার লেখা রয়েছে। রাজ্যের বহিরাজ্যের লেখকদের নিয়ে এই বইটা, একদম ব্যাঙ্গালোর থেকে দিল্লি থেকে শুরু করে অনেকেই লিখেছে সেটার মধ্যে। আর এই বইটার মধ্যে সব থেকে মজার ব্যাপার হলো ম্যাক্সিমাম সব রিয়েল ঘটনাকে নিয়েই লেখা, রিয়েল ঘটনাকে নিয়ে লেখা। তো এমনই একটা রিয়েল ঘটনা শুনে নেব তাহলে আপনার কাছ থেকে। আমি স্বপ্নের কথাটাই বলছি, যেটাকে নিয়ে আমি লিখেছিলাম এটা এখানে। মানে আসলে আমি হরর লাভার বলতে গেলে। আমি ভৌতিক মুভি বলুন, স্টোরি বলুন, আমার দেখতে খুব পছন্দ, হলিউডের মুভি। আর আমিও দেখেছি আজকালকার বাচ্চাদের মধ্যে এই জিনিসটা খুব গ্রো করে, যে ওরা এই ধরনের বই পড়তে বা এই ধরনের মুভি দেখতে তারা খুব পছন্দ করে, এবং এখন ইউটিউবে দেখি ওরা অনেক সময় এই জিনিসগুলো বেশি দেখে। আমার কাছে ছোটবেলা থেকেই মানে যেহেতু গল্প পড়া, কবিতা আমার তো ভালো লাগার বিষয় তো এগুলি, কিন্তু তার মধ্যে থেকেও মানে এই হরর জিনিসটা আমাকে একটু বেশি আকর্ষণ করে। হ্যাঁ, এফেক্ট বলবো না, আমি আকর্ষণই বলবো, যে ছোটবেলা থেকেই। তো সেক্ষেত্রে স্বপ্নটা ছিল আমি বাড়িতেই আছি, আমি এরকমই টিভি দেখছি, এবং আমাকে কেউ ডাকছে, দরজার ওই পাশ থেকে কেউ ডাকছে, দরজার বাইরে থেকে কেউ ডাকছে রাত্রেবেলা আর কি। তো আমি যাচ্ছি না, আমি এরকমই একটা কিছু দেখছি। হ্যাঁ, কি দেখছি খেয়াল নেই, কারণ স্বপ্ন তো অস্পষ্ট হয় অনেক সময়। সেরকম কিছু আমি একটা দেখছিলাম, আমাকে বাইরে থেকে শব্দ পাচ্ছি, আমি কিউরিয়াস হয়ে আমি দেখতে গিয়ে কেউ আমাকে হাতটাকে এভাবে ধরেছে। তো আমার কথা বন্ধ হয়ে গেছে, হাতটা ধরার সঙ্গে সঙ্গে কে যেন ধরেছে, হাত ধরার সঙ্গে সঙ্গে আমার কথা বন্ধ হয়ে গেছে। আমি কোনো শব্দ করতে পারছি না, আমি মাও ঘরে আছে, বাবাও ঘরে আছে, বোনও ঘরে আছে, কিন্তু আমি কাউকে ডাকতে পারছি না, আমার কথা যেন বন্ধ হয়ে গেছে। যখন আমাকে ধরেছে আমার কথা বন্ধ হয়ে গেছে, আমি কিছু বলতে পারছি না। তো এরকম অনেকক্ষণ ধরে ধরেছে, আমি ছটফট করছি, কথা বলার চেষ্টা করছি, কিন্তু কথা বলতে পারছি না। বা ধরুন ধরেছে যে আমার এখানে একটা দাগ পড়ে গেছে, এরকম কিছু দাগ পড়েছে, দেখে মনে হচ্ছে না যে এটা মানুষের হাত বা এরকম কিছু একটা ধরেছে। তো তখন আমি স্ট্রাগল করছিলাম,
তো এটাকে নিয়ে একটু বিস্তারে আমি এটা গল্পের মধ্যে সাজিয়েছি, এবং আমি এন্ডিংটা বলে দিচ্ছি। যখন আমি মা ডাক দিয়েছি, হুম কষ্ট করে, বহুত কষ্ট করে আমি মা ডেকেছি, মা। হুম যখন আমি মা নামটা নিয়েছি তখন সে ছেড়ে দিয়েছে, আমার ঘুম ভেঙে গেছে। এবং তখন কিন্তু প্রচন্ড ভয় লাগে, ভয় লাগে, প্রচন্ড। আমার ঘুম ভেঙেছিল রাতে। আমি ঘড়ি দেখেছি তখন সম্ভবত 2:45 মতন বাজছে। হ্যাঁ, তখন আমি উঠে বাইরে গিয়েছি, মানে ওয়াশরুমে গিয়েছি, ওয়াশরুম থেকে এসেছি, জল খেয়েছি, তারপরে আবার শুয়েছি। আধা ঘন্টা পরে আমার টাইম লেগেছে শুতে। তো কারণ এত ভয়ানক একটা স্বপ্ন যখন হ্যাঁ, আমাদের মধ্যে থাকে তখন এটা আমি ভুলিনি, কিন্তু এটা আমি আজ পর্যন্ত ভুলিনি। এটা 2-3 বছর আগের কথা বলছি আমি। আচ্ছা। এই স্বপ্নটাকে আমি ভুলিনি, এটা এফেক্ট করেছিল আর কি আমাকে। এটা একটা গল্প এই গা ছমছমে আছে। আচ্ছা, হ্যাঁ, তো এটা আপনারই জীবনের স্বপ্নের গল্প, এটার মধ্যে আমরা সেটা পাবো আর হ্যাঁ, কি। হ্যাঁ, অবশ্যই। অবশ্যই। তো এরকমই আরো একটি গল্প শুনে নেব স্যারের কাছ থেকে, যে রিয়েল ঘটনা যেটা আছে এরকমই কিছু। রিয়েল ঘটনা বলতে হ্যাঁ, জুলাইবাড়ির আমাদের একজন লেখক আছে, অভিজিৎ চক্রবর্তী একটি গল্প লিখেছিল। সেই গল্পের মধ্যে বাসে করে জঙ্গলে যাচ্ছিল কয়েকজন বন্ধু বান্ধব। জঙ্গলে বলতে ট্রেকিং এর একটা যে ওরা জঙ্গলে যাচ্ছে ট্রেকিং করবে বলে, ক্যাম্পিং করে না, বনফায়ার ক্যাম্পিং এগুলো এরকম। তো 4-5 জন বন্ধু মিলে যাচ্ছিল বাসে করে। তো সেখানে এরকম একটা মানে জঙ্গল এরিয়ার মধ্যে গিয়েছে বলে, সম্ভবত ডাউহিল আচ্ছা। কার্শিয়াং এ রয়েছে, দার্জিলিং এ। এটা ইন্ডিয়াস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হন্টেড প্লেস, গুগলে সার্চ করলে পাওয়া যাবে। আচ্ছা। তো কার্শিয়াং এর কে নিয়েই ওই গল্পটা সাজিয়েছে, যে ওইখানে ট্রেকিং করতে গিয়েছিল বন্ধুরা। তারপর গাড়ি নষ্ট হয়ে যাওয়াতে ওরা বসেছিল, যে ওরা ক্যাম্পিং যেখানে যাওয়ার কথা সেখানে রাত হয়ে গেছে বলে আর যাওয়া যাচ্ছে না, তো দূরের রাস্তা। তো তারা ভাবলো যে আজকে ক্যাম্পিংটা আমরা এখানেই করে নিই, সকালে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাব। কাহিনীকে এই রাতটাকে নিয়েই, গল্পটা সম্পূর্ণ এই রাতকে নিয়েই, এই ভয়ানক যে গল্প। হ্যাঁ, গল্পটা। আর বলা হয় যে এটা রিয়েল ফ্যাক্ট, বলা হয় যে সেই একটা ডেথ রোড বলে আছে কার্শিয়াং এ। সেই ডেথ রোডের মধ্যে যে মানে মাথা ছাড়া সেখানে সব ঘুরে বেড়ায়, সেরকম মানে বলা হয়ে থাকে। আমি যখন রিসার্চ করি, মানে একটা যে যখন এরকম টাইপের মানে কিছু লেখা হয় তখন একটু রিসার্চ করে নিতে হয়, কারণ ভুল তথ্য দেওয়া যাবে না। হয়তো সেটা কাল্পনিক হতে পারে, কিন্তু যখন রিয়েল ফ্যাক্ট নিয়ে বা আপনি প্রবন্ধ বলুন বা পড়তে লাগে বা রিসার্চ করতে লাগে, তো তখন এসব ব্যাপার নিয়ে যখন আমি একটু মানে রিসার্চ করি, এগুলি করি, বা অভিজিৎ যেরকম করেছিল, তো সেরকমগুলি একটু রিয়েল মানে ফ্যাক্ট যদি জেনে লেখা হয় তো লেখাটা আরো ভালো হয়, আরো সুন্দর হয়। এটার মধ্যে একটা ইন্টেন্স, একটা ক্লাইম্যাক্স, এরকম গল্পের না থাকলে গল্প ভালো লাগে না, ভাব চলে আসে। তো সেরকম নিয়ে মানে একটা খুব হরের একটা ব্যাপার, খুব হরের স্টোরি এটা। আসলে এটা বলতে গেলে অনেকক্ষণ সময় চলে যাবে, তাই আমি সবটা বিস্তারে বলছি না। তবে এই বন্ধুদেরকে নিয়েই শেষে একজন বন্ধুও বাঁচে না, একজনও বাঁচে না, আর একজন করে উধাও হতে থাকে। শেষে দেখা যায় যে এখানে অশরীরীর একটা ব্যাপার থাকে, অশরীরা এসে এখানে হাজির হয় এবং ওদের রক্ত খাওয়ার খুব ইচ্ছে, ওরা রক্ত খায়। তো এরকম একটা ফ্যাক্ট, এরকম একটা জিনিস, এটা কিছু বাস্তবের সঙ্গে মিলিয়ে একটা তৈরি করা হয়েছে। এরকম করে ধরুন হাফ মানে একটু বানানো, আর হাফ একটু ধরুন এটার মধ্যে আছে আর কি, মানে রিয়েল ফ্যাক্ট, কিছুটা রিয়েল কিছুটা বানানো আর কি থাকে, এরকম মিলিয়ে মানে তৈরি করা। ঠিক। তো সত্যিই ভয়ঙ্কর ছিল, যেটা গল্পটি ভয়ঙ্কর, এবং এটার মধ্যে পুরোটাই বানানো ছিল না, কিছুটা সত্য ছিল এর মধ্যে। ধন্যবাদ স্যার আপনাকে আবারও। তো এরপরে আবারও জানতে চাইবো স্যারের কাছ থেকে যে নতুন প্রজন্মের শিল্পী বা লেখক যারা আছেন তাদের জন্য আপনি কি বলবেন? নতুন লেখক বা শিল্পীদের জন্য বলার অনেক কিছুই আছে। আমরা শিল্পী বা কবি লেখক তৈরি করি একদম ছোট থেকেই, আমরা সেটা দিই না। আমরা শুধু ছুটছি ওদেরকে 98%, 99%, 90% দেওয়ার জন্য। আমি বলছি না এটা খারাপ, অবশ্যই দরকার, কারণ তুমি প্রতিষ্ঠিত হতে গেলে, তোমার মধ্যে পজিটিভ সেন্স তৈরি হতে গেলে, ভালো মানুষ তৈরি হতে গেলে তোমার পড়াশোনা অবশ্যই দরকার। কিন্তু শিল্পটাকে বা সাহিত্যটাকে আমরা মানে আমি জানি না আমি কিভাবে বলবো, তবে ঝোঁক যেমন বাড়ছে তেমন ঝোঁক কমছেও। আমি তো এরকমও শুনি যে শিল্পী হয়ে কি হবে,
আমি তো এমন প্রশ্ন শুনি যে তুমি কেন লেখালেখি করছো? ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হ্যাঁ, হবে, লেখালেখি ভালো করলে কি চাকরি হবে? করতে হ্যাঁ, হবে, বড় চাকরি করতে লেখে কি হবে। হবে? হুম শিক্ষক হয়ে কি হবে? শিক্ষক বলতে চিত্র শিক্ষক হয়ে তুমি কি কি করবে? হুম তো এরকম আমি ওদের উদ্দেশ্যে একটা কথাই বলি, দেখুন পরিবেশের মধ্যে বা সমাজের মধ্যে, দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে একজন মানুষ হিসেবে আমি কতটুকু দিতে পারছি শুধু পরিবেশ থেকে নিলেই তো হয় না, হুম পরিবেশকে তো কিছু দিতেও হয়। তা আমি কি শুধু পরিবেশ থেকে নেব, কিছু দেব না? হুম, একদম তাই। তো পরিবেশকে যদি আমি কিছু ফিরিয়ে না দিই তাহলে কি করে বলবে? আমি ধরুন আমি ঠাকুর না করুক আগামীকাল ধরুন আমার কিছু একটা হয়েছে, আমি পৃথিবীতে নেই, ঠিক আছে, আমাকে কেউ জানলোই না, কেউ জানলো না আমাকে। তো আমি বলছি এরকম কিছু করে যাও যাতে করে তুমি কালকে না থাকলেও যেন বলে এরকম একটা মানুষ ছিল যে সে কিছু হলেও পরিবেশের মধ্যে, সমাজের মধ্যে, রাজ্যের জন্য, দেশের জন্য বা আমার আমার এলাকার জন্য কিছু একটা করেছে, এটা খুব কিছু সুন্দর একটা দিয়েছে। কথা, খুব ভালো কথা, একদম। সত্যি আমাদেরকে, আমরা এসেছি পৃথিবীতে, এত সুন্দর একটা পৃথিবীতে সেখানে এসেছি, এবং এই সুন্দর পৃথিবীর জন্য আমরা যেন কিছু করে যেতে পারি, কিছু দিয়ে যেতে পারি, এবং আমাদের কিছু যে করার যে কিছু মানে জিনিস, সেগুলো যেন থেকে যেতে পারে আমরা চলে যাওয়ার পরও, যেটা কিনা আমাদের সময় আগে আমাদের, যেমন বলবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বিভিন্ন রকম আমাদের যে দেশ, যে আমরা স্বাধীন দেশে আজকে আমরা আছি, বসবাস করছি, সেটা কত দেশপ্রেমিক নিঃস্বার্থভাবে তার দেশ নিজের প্রাণটা ত্যাগ করে দিয়ে গেছে, আমরা ওনাদেরকে আজও মনে রেখেছি। তো সঠিক। এরকমই বলবো, কিছু একটা আমরা যাতে করে যেতে পারি, এবং যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে মনে রাখুক। আসলে ব্যাপারটা মানে এটা আমি একটু বিস্তারে বলতে চাইছি, অবশ্যই। কারণ দেখুন আমরা মানে বাচ্চাদেরকে যেভাবে আমরা আপব্রিঙ্গিং বা যেভাবে আমরা বড় করছি অবশ্যই সঠিকভাবে বড় করছি, কিন্তু তাদের মধ্যে আমরা পজিটিভ জিনিসটা দিতে পারছি কি? না, একদমই না। হয়তো বা কোনো মানে কিছু কিছু দিতে পারছি, কিন্তু ম্যাক্সিমাম জায়গাটা আমরা দিতে ব্যর্থ হচ্ছি। কারণ বাচ্চাদেরকে আমি একদম শুরু থেকে যদি বলি, ভ্রূণে যখন থাকে একটা বাচ্চা, আমরা আগে শুনতাম আমাদের ঠাকুরমা দিদনরা যা বলতো যে তোর মা আগে মহাভারত পড়েছে, রামায়ণ পড়েছে, তার জন্য তুই খুব ভালো পড়তে পারিস। হুম হয়তো বা এটা অনেকে সাইন্টিফিক বলবে না, কিন্তু আমি কিছুটা এই ব্যাপারে মানি, আমি কিছুটা সহমত পোষণ করি। কারণ ভ্রূণ অবস্থায় যখন একটি মা যখন বই পুস্তক পড়বে বা এসব মানে পজিটিভ জিনিসগুলি পড়বে, বাচ্চার মধ্যে 1% হলেও সেই পজিটিভ জিনিসটা আসতে বাধ্য। ঠিক। কিন্তু এখনকার দিনে আপনি দেখুন, আমি বলছি না সবাই এরকম করে, কিন্তু কিছু কিছু সংখ্যক দেখা যায় আমরা অ্যাওয়ার না, আমরা ভ্রূণে থাকাকালীন আমরা এমন কিছু করি, হ্যাঁ, যেগুলি আমরা মোবাইল ফোনে বেশি থাকা, অথচ কিন্তু এগুলো ভ্রূণের জন্য খারাপ। একদম। কারণ অনেক ব্যাপার থাকে, আমি তো একটু টেকনিক্যাল জানি না, তবে আমি বলতে চাইছি যে মোবাইলের এমন অনেক মানে ভাইব্রেশন বা অনেক কিছু আছে যেগুলো যেটা আমাদের শরীরের জন্য খুব খারাপ, ক্ষতিকর। ইভেন ভ্রূণের জন্য তো খুব খারাপ, আর এটার কিছু এফেক্ট ওই সময় পড়ে যায়। আপনি দেখবেন কিছু অভিভাবক বলবেন ও তো ছোট থেকেই তো এরকম। হ্যাঁ, ছোট থেকেই তো আমরা অ্যাওয়ার না, ছোট থেকে এরকম তো হবেই। সে মোবাইল ফোন খুব বেশি দেখছে, ছোট থেকেই এরকম। ও পড়তে চায় না, ছোট থেকেই এরকম। আরে এভাবে দাও না, এভাবে দিলে দেখা তো যায়, চেষ্টা করে তো দেখা যায় সেরকম কিনা। যেটা আমি বলবো যে আগে যেমন আমরা মহাভারতে আমরা পেয়েছি, যেমন অভিমন্যুর কথা, হ্যাঁ, সে কিন্তু সে গর্ভ থেকেই অনেক কিছু শুনে সে কিন্তু সেটা পরবর্তী দিনে সে ব্যবহার করেছে কাজগুলো। এখন মহাভারতের কথা কজন জানে বাচ্চারা? রামায়ণের কথা কজন জানে? পুতনা রাক্ষসীর কথা কজন জানে? আমাদের বাবা মারা শুনতো বা দেখতো, তাই জন্যই আমরাও জেনেছি। একদম। কিন্তু আমাদের বাচ্চারা সেইভাবে জানতে পারছে না। সেই জিনিসগুলো উঠে গেছে, ওদেরকে আমরা ওই শুরু থেকে, আমি বলছি শুরু থেকেই এই ব্যাপারগুলো একটু একটু দাও। আপনি যখন গর্ভবতী, আপনি বই পড়ুন, কবিগুরুকে পড়ুন, আপনি ঝাঁসি রানীকে পড়ুন, আপনি মঙ্গল পাণ্ডেকে পড়ুন, অবশ্যই আপনি না জানা থাকলেও আপনি পড়ুন। এই যে পড়ার যে ব্যাপারটা, এটা একটু হলো বাচ্চার মধ্যে আসবে, তখন বড় হয়ে দেখবেন ওর মানসিকতাটাই একটু একটু অন্যরকম হচ্ছে। মানে দেখবেন নর্মাল থেকে ওই বাচ্চাটা অন্য রকমের চিন্তা করছে, ক্রিয়েটিভ মাইন্ড হচ্ছে। তো আমরা শুধু পিডিয়াশিওর আর ওই কমপ্লেন, আমি কোনো ইয়ে করছি না, সবকিছুই ভালো, কিন্তু আমরা শুধু ঝুঁকছি ওই দিকে, মানে অথেন্টিক যে জিনিসটা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটু পিছিয়ে রয়েছি এখনকার দিনে দাঁড়িয়ে। আমি বলবো অভিভাবকরা, আমাদের একটা প্রি প্রাইমারি সেন্টার রয়েছে, আমরা বাচ্চাদের নিয়ে সারা বছর কাজ করি, আমাদের এনজিও রয়েছে, সারা বছর বাচ্চাদের নিয়ে কাজ করি, 400-500 বাচ্চা প্রত্যেক বছর আমাদের হাত থেকে বের হচ্ছে।
অভিভাবকরা অ্যাওয়ার না, ছোট ছোট অভিভাবক মানে ছোট ছোট বাচ্চাদের অভিভাবকরা অ্যাওয়ার না, তো এত অ্যাওয়ার না। ওরা ভাবছে আমার বাচ্চাটা 98% পাচ্ছে, 90% খুব ভালো পাচ্ছে, না। খুব ভালো, এর থেকে ভালো কিছু হতেই পারে না। সে শিখছে কতটুকু, সে মানুষের মধ্যে জানছে মানুষ কতটুকু, কতটুকু হতে পারছে। কতটুকু হতে পারছে মানুষ। কারণ দেখুন, একজন আমার সামনে সেই কষ্ট পাচ্ছে, সে ব্যথা পেয়েছে, আমার মুখ থেকে উফও বেরোচ্ছে না, ফিলিংসটা আসছে না না। আসছে না, তো কারণ আমি মেশিন হয়ে যাচ্ছি। হুম, আমি প্রত্যেকটা স্কুলকেই খারাপ বলছি না, হুম। কিন্তু আমি বলছি অভিভাবকদের কথা। স্কুল তো স্কুলের মতো চালাবে, ঠিক আছে, আমি বাচ্চাটাকে কিভাবে পজিটিভ জিনিসগুলি দেব, আমি সেটার কথা বলছি। ওদেরকে আমরা পজিটিভ জিনিসটা মাথায় টুকরি দিয়ে দিয়ে দেনি তো, যে নাও এ হলো তোমার আজকের দিনের সারাদিনের হোমওয়ার্ক, সারাদিনের কাজ, নাও এগুলি নিয়ে তুমি ঘুরো। হুম, বাচ্চাকে আমরা বাচ্চামি করার সময়ও দিচ্ছি না। একদমই তাই। বাচ্চাকে বাচ্চামি করার সময় কই? ছোটবেলায় আমরা খোলা মাঠ পেয়েছি, আমরা খালি পায়ে হাঁটার জন্য ঘাস পেয়েছি, হুম। কিন্তু এখনকার দিনে বাচ্চারা ঠাকুমা দিদার গল্প শুনেছি। শুনেছি, কিন্তু এখন আমরা পাচ্ছি না তো এগুলো। তো না। আমি বলছি যে ওই ব্যাপারটা ওই জায়গা থেকে শুরু হয়েছে। হুম। পরের জায়গাগুলো তো আমরা সবাই জানি, কিন্তু ওই যে প্রথমের জায়গাটা, সেখানে আমরা একটু এখনকার সময় দাঁড়িয়ে এই জিনিসটাকে আমরা ফিল করছি যে এরকম হওয়াটা খুব দরকার। তখন হয়তোবা ওদের মধ্যে পজিটিভ জিনিসটা ছোট থেকেই আসবে, এবং বড় হতে হতে আমরা এই ব্যাপারগুলি ওদের মধ্যে অটোমেটিকলি কিছু হলেও চলে আসবে। বাকি তো আমাদের কাজ আছেই। এমন না যে ছোট থেকেই সব দিয়ে দিয়েছি, হুম। মিডল এজের মধ্যে 3 লেভেলে ছেড়ে দিয়েছি, এরকম না। মানে এটা কাজটা কন্টিনিউ চলবে। আমার চলবে। মধ্যে যদি কোনো বিহেভিয়ার সেরকম থাকে, সেটা কিন্তু আমার বাচ্চাও কিন্তু শিখবে আসবে, ওটা। হ্যাঁ অবশ্যই আসবে। আমি বলতে গেলে এখন আমার মা বাবা, আমার মাও ক্রিয়েটিভ, আমার বাবাও ক্রিয়েটিভ, আমার বোনও ক্রিয়েটিভ বলতে গেলে আর কি। হুম। আমি আমার মাকে দেখি উলের কাজ করছে, হুম। এমব্রয়ডারি করছে, আপনি মাটির ঘর লেপতে বলুন, মাটির ঘর লেপছে, আলপনা করছে, বা রান্নাবাড়ি তো বলে লাভই নেই, মানে হিউজ অনেক জিনিস যেগুলো এখনকার দিনের ওরা জানেই না। এখনকার দিনের যে 20-25-22 বছরের, যে আমি কাউকে ইয়ে করছি না, হুম, হুম। কিন্তু ওদের কোনো ইন্টারেস্টই তো নেই, ঠিক। জল গরম করতে পারে না, এরকম হ্যাঁ, ঠিক। অনেক আছে। তো অনেকে সেগুলি আছে, সবাই না, অনেকে আছে অনেকেই যারা আছে, হ্যাঁ হ্যাঁ, আবার অনেক সময় বলে না আমি তো পারি না পারি না, বলে পিছিয়ে পড়ে। পিছিয়ে পড়ি, হ্যাঁ। আগ্রহটা কম থাকে। কম, হ্যাঁ। হুম। কারণ সেদিকে আমি বলছি না যে ওদেরকে এই কাজ করতে হবে, কেন, এখনকার দিনের মহিলারা অনেক কাজ করছে। হুম। একজন মহিলা আমার সাথেই বসে আছে, উনি তো অনেক বড় কাজ করছে। তো সেক্ষেত্রে কোথায় চলে গেছে পৃথিবী, কোথায় চলে গেছে? আমরা এক জায়গায় বসে থাকলে হবে না। আমি বলছি পুরুষদেরও আরো ক্রিয়েটিভ হতে হবে, মেয়েদেরও মহিলাদেরও আরো ক্রিয়েটিভ হতে হবে, কারণ ক্রিয়েটিভিটি আমাদের একমাত্র সম্বল আজকের এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে। শুধু এর আশায় বসে থাকলে একদম। হবে না, আমাদের নিজের থেকেও কিছু ক্রিয়েটিভ দিতে হবে। আমরা তো এখন সব জায়গায় বসে বসে চলছি, দাদা আমাকে বাড়ির সামনে নামিয়ে দেবেন অটো করে, আমি হেঁটে যেতে পারি না। একদম এআই এর যুগে আমরা আমরা নিজেরাও এআই এর মতো চলাফেরা করছি। মেশিন, একদম মেশিন হয়ে গেছি আমরা। তো এরই মধ্যে বলবো আমাদের যে পৃথিবীটা, আমাদের কিন্তু অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ দ্বারা হয়েছে। সেখানে আমাদের সমানভাবে আমাদের এগিয়ে যেতে হবে। হয়তো প্রাকৃতিক কারণে হয়তো পুরুষদের শক্তি বেশি, মহিলাদের সেখানে শক্তি কম, কিন্তু তারপরেও কিন্তু মহিলারা পিছিয়ে নেই। একদম। কাঁধে কাঁধ মিলিয়ে তারা ঘরের কাজ যেমন করে, বাইরের কাজও সেইভাবেই করে একই সঙ্গে। একদম। তো বলবো যে এই যে সম্মান, পুরুষকেও যেভাবে সম্মান দেওয়া উচিত সমাজে, এবং মহিলাদেরও কিন্তু সেইটা প্রাপ্য, এবং সেইভাবে দেওয়া হোক। আমরা যদি এইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, তাহলে কিন্তু আমরা একটা সুন্দর সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো, এবং আমাদের আগামী প্রজন্ম যারা আছে বা যারা আসছে, তাদেরকেও কিন্তু একটা সুন্দর সুস্থ পরিবেশ দিতে পারবো, এবং তাদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো সেই সমাজে আমরা। তো এরপরে আবারও জেনে নেব স্যারের কাছ থেকে যে আপনার কোনো বিশেষ সৃষ্টি বা প্রজেক্ট যা আমাদের হৃদয় খুব কাছের, সেরকমই কিছু শুনে নেব আপনার কাছে। আমার আসলে লেখালেখির দিক দিয়ে যখন প্রথম কেউ কাজ এরকম কিছু কাজ করে যেগুলি বাহবা পায়, তখন সেগুলি খুব কাছের ব্যাপার হয়ে থাকে। সেরকম আমারও কিছু কাছের অবশ্যই অভিজ্ঞতা আছে। আমার প্রথম বই, যেটা কবিতার বই, তুমি কথা রাখুনি, একটা বই। এই বইটা লিখতে আমার সময় লেগেছে প্রায় 8 থেকে 9 মাসের মতো সময় লেগেছে। তো এই বইটার মধ্যে আমার খুব কাছের বই। এটার মধ্যে কিছু রিয়েল ফ্যাক্ট, কিছু কবিতার ছন্দ বলতে পারবো না, কিন্তু কবিতা হয়ও নি। আমার কাছে তো লাগে এগুলো কবিতা কিছুই না, এগুলো কিছুই হয় না, আমার লেখা এখনো হয়ই না। চেষ্টা করেছি, তবে এই বইটা আমার খুব কাছের। এটার মধ্যে যেমন কিছু চোখের ফোঁটাও, কিছু চোখের জলও পড়েছে এটার মধ্যে, কিছু কষ্ট আছে, কিছু রাগ, অভিমান, ভালোবাসা আছে, দুঃখ আছে। তো সবকিছুর মিক্সচার এই বইটা। তো
তো তো তাই এটারই বইটা আমার মধ্যে খুব কিছু কাছে। স্মরণীয় ঘটনা যদি আমাদের মধ্যে তুলে ধরতে। স্মরণীয় ঘটনা বলতে ছোটবেলার আমার যখন ক্লাস 11-12-এ, তখন এ বয়সীদের ভালো লাগার একটা ব্যাপার থাকে, সবার মধ্যেই থাকে। তো ওই সময় আমারও একটা ভালো লেগেছিল কাউকে, তো সেই ভালো লাগাটাকে নিয়েই মোটামুটি এই সবটা বই তৈরি করা। হয়তোবা একটা ক্ষোভ বলবো না আমি, এটা যাই হোক এটা হয়নি আর কি। তো যার কারণে কিছু ফ্যাক্ট আমি এটার মধ্যে দিয়েছি। ইনসিডেন্ট যদি বলতে চাই, আমি বলবো ইনসিডেন্টের কথা। অবশ্যই শুনে নেবো একটু। ইনসিডেন্ট বললে টিচারের বাড়ির কথা বলি। টিচারের বাড়িতে একদিন আমি তখন বাইসাইকেল চালাতাম, তো বাইসাইকেল চালিয়ে আমি যেতাম। তখন আমি ওকে আমি প্রথম দেখে তারপর ভাবলাম যে ওর সঙ্গে কথা বলি। তো কথা বলে জানলাম যে তখন আমার মধ্যে কিছুই ছিল না। আমি মনে করি যে যদিও এটা সঠিক নয়, একজনকে আমরা কিভাবে ডিফাইন করব, হুম। তখন হয়তো বা আমাদের বয়সও ছিল না সেরকম, কি বুঝবো সেই বুদ্ধিটা ডিফাইন তখন করার কিন্তু থাকে মতন না। মাইন্ড কনসেপ্টই তো থাকে এটাই না থাকে তখন। না। হুম। তো তখন যেটা আমি মানে বুঝেছি যে আমার মধ্যে অনেক কিছুই মানে ছিল না, যার কারণে হয়তোবা সে আমার সঙ্গে কথা বলেনি, বা হয়তোবা কথা বলতে চেয়েছে কিন্তু অন্যদের কিছু কারণে হয়তোবা কথা বলেনি। তো এসবকে নিয়েই মানে এরকম একটা লেখা, একটা বই তৈরি করেছি। ছোট ছোট ইনসিডেন্ট ছিল সেগুলো, এখন বিস্তারে বলতে গেলে অনেক ব্যাপার, তাই আমি সবটা বলছি না, অনেক পুরানো কথা। তো আমাদের সকলের লাইফে কিছু না কিছু কোনো না কোনো এরকম ঘটনা থেকেই থাকে, হয়তো কারোর জীবনে সেটা প্রকাশ হয়, কেউ প্রকাশ করে না। তো এরকমই স্যারের কাছ থেকে একটা ছোট্ট গল্প আমরা শুনে নেব। কিছু কিছু গল্প থাকে, বা আমি বলি যারা যারা লেখে তারা ম্যাক্সিমাম জায়গায় নিজেকেই রেখে লেখে, ঠিক আছে? আমরা যারা ছোটবেলা থেকে যাদের আমরা পড়ছি, বা যারা আমাদের রাজ্যে এখন যারা বয়োজ্যেষ্ঠ কবি সাহিত্যিকা রয়েছে, বা আমরা যারা টুকটাক লেখার চেষ্টা করি, আমরাও মানে ওই জায়গায় সেন্টারে নিজেকেই রেখে তারপরে কিছু একটা লেখা তৈরি করতে পছন্দ করি। হুম। আর সবাই মোটামুটি নিজেকেই মানে সেন্টারে রেখেই লিখে। একদম তাই। তো সেরকম আমার একটা লেখা আছে ঠাকুরমাকে নিয়ে। হুম। তো আমার ঠাকুরমা তো মানে 80+ এখন ওনার বয়স রয়েছেন বর্তমানে। তো ওনার থেকে কিছু কিছু জিনিস, আমি পুরনো জিনিস জেনেছি কিছু। এটা কিন্তু খুব বড় একটা পাওয়া। হ্যাঁ, বড় পাওনা। আমি খুব লাকি, তবে আমি দাদুকে পাইনি, আমার আরেক দাদুকে পেয়েছি, কিন্তু ঠাকুরমাকে আমি পেয়েছি। তো ঠাকুরমা থেকে একটা আবদারও করতে পারতাম। ঠাকুরমা এই ভালোবেসে 10 টাকা দিত, 20 টাকা দিত, হ্যাঁ 50 টাকা দিত গেলে। এগুলি যে কত আনন্দের ছিল, মানে এগুলি ভাষায় বলা যাবে না। ঠিক, যেগুলো আমরা পেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই সবগুলোকে মিক্সচার করে আমি একটা কবিতা লিখেছিলাম ঠাকুরমাকে নিয়ে। হুম। তো ওই রকম ব্যাপারগুলি যখন আমরা ফিল করি, যেমন কিছু আগে একটু আগে বলেছিলেন আপনি যে কিভাবে মানে লেখা কিভাবে তৈরি হয়, তো এসব ছোট ছোট জিনিস, এগুলো খুব ছোট্ট জিনিস। আমরা আসলে মানে যারা এসবের মধ্যে মানে আছি, আমরা একদম ছোট ছোট জিনিসগুলোকে আমাদের ভালো লাগতে গেলে কোনো বড় জিনিস লাগে না। ভালো থাকতে গেলে, ভালো রাখতে গেলে এত বড় বড় ফ্ল্যাটের দরকার নেই, 50-60 হাজার টাকার দরকার নেই। সিম্পল লাইফ, একদম সিম্পল ভাবে থাকতে পছন্দ ভালোভাবে করি। থাকা যায়। হ্যাঁ হ্যাঁ, একদম ছোট ছোট জিনিসে খুশি খুশি হওয়াটাই সবচেয়ে বড় জিনিস। এখনকার দিনের মানুষের প্রবলেমই এটা। আমি ওই একটা জিনিস পেয়ে গেলে তখন আরেকটা জিনিসের চাহিদা চলে আসে। এক্সপেকটেশন কম রাখো। হ্যাঁ, এক্সপেকটেশনটা কম রাখলে ব্যথাও কম পাবে, কষ্টও কম পাবে, বেশি কিছু হারানোরও নেই। একদম ঠিক, ঠিক না? তাই আমি ছোট ছোট জিনিসে খুশি হই। তো ঠাকুরমার সঙ্গে আমি যখনই কথা বলি, আজকে দেখি এই ব্যাপারে কথা বললে কিছু জানা যায় কিনা। যেমন আমি ঠাকুরমার কাছ থেকে 71-এ যুদ্ধের কথা শুনেছি, হ্যাঁ, তারপর সম্ভবত 80-র দশকের 80-র দাঙ্গা বলে একটা সময় ছিল, সময়কাল ছিল, আমার জন্মের আগের, অনেক আগের কথা বলছি। এইসব ব্যাপারে আমি একটু জেনেছি। আগেরকার দিনের পরিস্থিতি কিরকম ছিল, আগেরকার দিনে ওরা কিভাবে থাকতো, তখনকার সময় আজকের মতো তো এত উন্নত ছিল না, কিভাবে থাকতো, ওইসব ব্যাপারগুলি। যেমন আগের দিনের ত্রিপুরা কিরকম ছিল, তুমি ত্রিপুরাকে কিরকম চিনতে। তো এসব ব্যাপারগুলি যখন আমি টপিক নিয়ে যেতাম, যে আজকে এই টপিকটা শুনবো ঠাম্মার কাছ থেকে, উনি তো বুঝতেন না যে কেন জিজ্ঞেস করছে। উনি তো ওনার মতন করে বলতেই থাকেন যে তোর দাদু এরকম করতো, তোর বাবা এরকম করতো,
তো কাকা এরকম করতো, তো আমার কাছে শুনতে তো ভালো লাগতো, আমার কাছে শুনতে খুব ভালো লাগতো, কারণ আমি তো স্টোরি পাচ্ছি, যে আমি লেখার জন্য স্টোরি পাচ্ছি, যে আমি এগুলি যেমন নলেজে নিচ্ছি, এগুলিকে নিয়ে আমি লিখতেও পারবো। তখন আমি এই যে অথেন্টিক জিনিসগুলি এগুলিকে মিক্স আপ করে আমি মানে স্পট ধরে আমি লিখতাম, ভালো লাগতো লিখতে খুব আর কি সুন্দর। এগুলি। ঠাকুরমাকে নিয়ে আমি একটি ছোট কবিতা বলছি। হ্যাঁ, শুনে যদি- নেব স্যারের কাছ থেকে, স্যারের নিজস্ব লেখা একটা স্বরচিত কবিতা আমরা শুনবো। কবিতার শীর্ষক ঠাকুরমা। ঠাকুরমা, ও ঠাকুরমা, আমার বাড়ি কই, জমিয়েছি যে এক মুঠো আবদার, আদর দেব কই। ঠাকুরমা, ও ঠাকুরমা, মা তোমার কই, সুহাগে যে তুমি বায়না করে রাত্রি করো কই। ঠাকুরমা, তোমার ঘুমটা কই, ঘুমের দেশে গল্পে হারিয়ে আমিও যে চেয়ে রই। ঠাকুরমা, তোমার দাঁতগুলি কই, ইঁদুরের সাথে লুকোচুরিতে আমাদের দুজনেরই দাঁত গেল সই। একদম ঠিক, ঠাকুমার বয়সের জন্য দাঁত গেছে, আর তখন তো স্যার ছোট ছিলেন, ছোটর যে দুধের দাঁত বলে সেটি পড়ে গেছে, তো এই মোটামুটি মিলে গেছে, দাঁত নেই। ঠিক ঠিক, ছোট্ট তো একটি কবিতা। সত্যি খুব সুন্দর, মানে একদম হাসিরও বলবো, মানে মজার একটি কবিতা আমরা শুনে নিলাম স্যারের কাছ থেকে। তো এরপরে আবারও আসবো যে সমালোচনা নিয়ে কখনো কি আপনি কোনো মোকাবিলা করেছেন বা সমালোচনার সামনে পড়তে হয়েছে আপনাকে? সমালোচনা তো দেখুন বর্তমান সময়ে এটাই সবচেয়ে বেশি হয়, কিছু করলেও সমালোচনা, কিছু না করলেও সমালোচনা, বা কেন করছি না তাই বললেও সমালোচনা। হ্যাঁ, যদিও আলোচনার কিছুক্ষণ আগে আমরা একটু আলোচনা করে হ্যাঁ, ফেলেছিলাম হ্যাঁ, একটু, হ্যাঁ। তো এটার বিস্তারিত আলোচনা হ্যাঁ, করবো হ্যাঁ, আমরা। হ্যাঁ। তো সমালোচনা বলতে গেলে দেখুন, আজকের আগের সমালোচনা, আজকের পরের সমালোচনা, দুই রকমের সমালোচনা বলতে চলে। আগেরকার দিনের সমালোচনাগুলো আসলে সমালোচনা করা হতো মানে একজন ব্যক্তিকে, একজন মানুষকে পারফেক্ট করার জন্য, হুম, যে তোমার মানে জিনিসের মধ্যে মানে এটার কোনো দরকার নেই যে তুমি কোনো কিছু করছো। নর্মাল তোমার ব্যক্তিগত জীবনের মধ্যেও যখন বলতো যে তুই এই কাজটা ভুল করেছিস, তুই এই কাজটা ঠিক করে কর, বা এটা তুই এইভাবে না করলে এইভাবে কর, হুম, আমি বলবো এটা একটা পজিটিভ সাইন দিত, তখন সমালোচনাটা পজিটিভ সাইন হিসেবে নিত, হুম, বা আমরাও নিতাম। হুম। কিন্তু এখনকার সময়ে পজিটিভ জিনিসটা যদি আমি ওদেরকে বোঝাতে যাই, বলতে যাই, তাহলে হয়তোবা আমরা সেভাবে সেগুলোকে গ্রহণ করতে পারি না। হ্যাঁ, যেন আমাদের মধ্যে অন্য ভাবনা চলে আসে, আমার থেকে কি বেশি জানে ও, বা উনি কি আমাদের থেকে বেশি জানে। এসব ব্যাপারগুলি এখন আর আগের মধ্যে একটা ডিফারেন্স চলে আসে। আমি ব্যক্তিগত ক্ষেত্রেও তো অনেক সমালোচনার শিকার হয়েছি, অনেক সমালোচনার শিকার, অনেক অনেক। একটা সময় যখন আমরা ছিলাম, আমরা হ্যাঁ, আমরা সব জানতাম না, বা এই হুম। একটা মনের ভাব ছিল যে না, উনি তো আমার থেকে বড়, সেহেতু ওনার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে, জানার আছে। কিন্তু এখনকার যে বর্তমান যুগে অনেকে যেমন এআই যুগ হয়ে গেছে, আমরা সোশ্যাল মিডিয়ার যুগে অনেক কিছু আমরা মোবাইল থেকেই সবকিছু পেয়ে যাই, তো অনেক সময় অনেকে ভাবেন যে আমি হয়তো অনেক কিছু জানি ওনার থেকে, তো এই ভাবটা কিন্তু তখন সেখানে কাজ করে। আরেকটা জিনিস খুব ক্ষতিকর, যে আমি জানি বেশি, হ্যাঁ, আমি বুঝি বেশি, এই রকম মানসিকতা থাকলে আমরা হয়তোবা জিনিসটা ভালো করে শিখতে পারবো না। হুম, প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করে না, কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেলে অনেক আসে। হ্যাঁ, এটা একটা ফ্যাক্ট আর কি, যে আমি যখন টুকটাক কমার্শিয়াল কাজ করতাম, কমার্শিয়াল আর্ট করতাম, বা অর্ডারের যেগুলো আমি কাজ করতাম, তখন সবাই আমাকে বলতো যে এগুলি তো হয়নি, এগুলো হচ্ছে না, এগুলো তো বিক্রিও হবে না, সেলও হবে না এগুলো। হুম। কারণ মানে মনটাকে ভেঙে দিত আর কি, সোজা কথা। সমালোচনা করে বা এরকম করে, বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে এখনকার দিনে দেখুন, আপনি ভালো খেয়ে ফেলছেন, ভালো চলছেন, ভালো থাকছেন, এগুলো অনেকের দেখেই জ্বলে। একদম। তো আমি বলতে চাইছি যে আমাদের সার্ভাইভটা কিসের জন্য? ভালোভাবে চলার জন্যই তো, ভালো একটু যাতে পরিবারকে সামলে নিতে পারি, একটু ভালোভাবে নিজেকে রাখতে পারি, তার জন্যই তো এত পরিশ্রম। তো এতে খারাপ কি আছে? তো আমি কেন আরেকজনকে দেখে আমি নিজে মানে নেগেটিভ হব? এটা তো ভালো জিনিস। যেমন আমার সার্কেলের যেসব মানুষগুলি আছে, সবাই প্রতিষ্ঠিত না, কিন্তু ওরা সবাই খুব ভালো মানুষ। অ্যাকচুয়ালি আমাদের এই সময় খুব দরকার ভালো মানুষ হওয়া, আগে প্রতিষ্ঠিত না, কারণ আমাদের এই সমাজে আমরা হারিয়ে ফেলছি ভালো মানুষগুলোকে। হয়তোবা সে 10,000 টাকা ইনকাম করছে, কারোর ভালো জিনিসটা বা ভালো মানুষের যে ব্যাখ্যাটা, এটা তো শুধু টাকা পয়সা হিসাব করলে হয় না, একদমই না। যে সে বেশি টাকা ইনকাম করছে মানে সে ভালো। হুম, আমি আরেকটা ইনসিডেন্ট এটার মধ্যে যোগ করে দিচ্ছি। আজকালকার দিনের যে মানে
সোশ্যাল সাইটে দেখা, তাদের মিট আপ করা, তাদের রিলেশনশিপে যাওয়া, তাদের বৈবাহিক জীবন, আপনি দেখবেন এখনকার সময়ের মধ্যে অথেন্টিক জিনিসটা আমরা হারিয়ে ফেলছি আর কি দিন প্রতিদিন। হুম। আমরা ভালো মানুষ বলতে ওর ইনস্টাগ্রামের ফলোয়ার, হুম। ওর টাকা পয়সা কতটুক, ওর গাড়ি গাড়ি বাড়ি। কতটুক, হুম। ওর সোশ্যাল মানে সামাজিক ওর অবস্থা কিরকম, হুম। এটাই আমরা ভালো বুঝি। মানে এইগুলি যার আছে সে খুব ভালো। হুম। আর ধরুন কেউর মধ্যে সততা রয়েছে, ওর মধ্যে অথেন্টিক জিনিস রয়েছে, ওর মধ্যে বাজে কোনো নেশা নেই, ওর মধ্যে মানে আর যা যা পজিটিভ জিনিস দরকার সব কিছু রয়েছে, ওকে আমরা পাত্তা দিই না। ইভেন দাঁড়িয়ে ওর সঙ্গে কথাও আমরা বলি না। হুম। সবার কথা বলছি না আমরা, হুম। কিন্তু ম্যাক্সিমামের মধ্যে এরকম দেখা যায়। দেখা যায়। তো ওই রকম ব্যাপারগুলি তো দেখুন আমাদের ধ্বংস আমরাই করছি। আমরা পরিবেশকে নিয়ে এত চিন্তা, এত এত কিছু করছি, কিন্তু আমরা কয়জন পরিবেশকে মানি? আমরা এত প্লাস্টিক নিয়ে কথা বলি, আমরা কয়জন মানি? কয়জন মানে? আমরা এত মানে কি বলবো, পরিবেশকে নিয়ে এত মানে আমরা পজিটিভ জিনিস সবার কাছে দেওয়ার চেষ্টা করছি। অ্যাজ এ এনজিও আমি সেদিন একটা মিটিং এ গিয়েছিলাম, হুম। ডিএম স্যারের একটা মিটিং ছিল, হুম। তো সেরকম গিয়েছি, কিন্তু এগুলি শুধু বার্তা পর্যন্তই হয়ে যায়। ঠিক। যতক্ষণ পর্যন্ত আমরা জাগরুক না হব এগুলো হবে না। ঠিক। সব ক্ষেত্রেই, আমি শুধু এটার কথা বলছি না, সব ক্ষেত্রে আপনি দেখুন না, যে কোনো জায়গায় আপনার প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত আপনাকে সাপোর্ট খুব কম করবে। হয়ে গেলে তখন অনেক সাপোর্ট আমরা পাই। সাপোর্টার এই এই ব্যাপারগুলি আমি বুঝি না এগুলো কেন হয়। কারণ আমার দেখুন, আমার তো খুব ভালো লাগে, আমার ফ্রেন্ড সার্কেল, আমার কাছের মানুষ যদি কেউ খুব প্রতিষ্ঠিত হয় বা নাও হয়, আমার কাছে খুব ভালো লাগে যে সে বহুত চেষ্টা করেছে, হোক না সে আমার বন্ধু, সে একটা দোকান চালাচ্ছে, হুম। হয়তোবা সে দোকানে অনেক জিনিস আছে, ভালো সেল করছে, হুম। অথেন্টিক জিনিসটা ওর মধ্যে আছে, সে আমার কাছে অনেক বড়, হুম। অবশ্যই। অনেক বড় আমার কাছে, কারণ তার অবশ্যই। মানসিকতাটা আমার কাছে সব থেকে বড় ব্যাপার। হুম। হুম। আমার এরকম মানুষ চাই না যে শুধু চেহারায় বা ওর মানে ব্র্যান্ডের জিনিস পড়ছে, তাতেই ভালো, হ্যাঁ, সেটা না। না গুচি পড়ছে বা পিউমা পড়ছে এরকম পড়ছে না। আমি বলছি না এগুলি খারাপ, কিন্তু মানে এগুলি আমি বুঝি না এরকম কেন। তো আমার কাছে ওই ব্যাপারটাই সব থেকে ভালো লাগে, যে নামে বড় নয় কাজে বড়। কাজে বড়, ঠিক, একদম। তো এরকমই মানুষ আমরা আমাদের সমাজে কিন্তু খুবই কম পাই, এবং আমি বলবো এরই মাঝে উদাহরণ হিসাবে আমিও পেয়েছি এরকম একজন মানুষের। সত্যি আমি গর্বিত এর জন্য যে এরকম একজন মানুষের আমি সত্যি সাক্ষাৎ পেয়েছি, সেটা আমার সামনেই বসে আছে উনি। এবং আরেকজন আছে আমার খুব কাছের মানুষ, আমার দেওর। আমি নাম নিতে আমি বাধ্য হচ্ছি যে আমি সত্যি আমার লাইফে একজনকে পেয়েছি, বাবা মা তো আছেনই, তারপরে বলবো যে আমার দেওর রাজা, ওনার নাম হচ্ছে, ভালো নাম হচ্ছে নয়ন জ্যোতি। তো সত্যি আমার লাইফে এই নয়ন জ্যোতি আমার যে দেওর, আমার ভাইয়ের মতো। তো সত্যি ওনার মধ্যে এত পজিটিভ আমি দেখে খালি অবাক হয়ে যাই, এবং আমি আমার ছেলেকেও বলি যদি কিছু শিখতে হয় এই কাকার কাছ থেকে শেখ, দেখ কাকা কত পজিটিভ, এবং নেগেটিভ থাকলেও সেটাকে কিভাবে জানি সে পজিটিভ করে ফেলে। সত্যি আমার খুব ভালো লাগে, এবং সত্যি আমি ওর কাছে, রাজার কাছে আমি অনেক ইন্সপায়ার হই, এবং ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখি, কিভাবে সে সুন্দরভাবে কাজগুলো করে নিচ্ছে। কখনো মুখে আমি শুনি না যে না কথাটা, মানে সুন্দরভাবে সে সেগুলোকে করে নেয়, এবং সেরকমই একজন মানুষ আমার মধ্যে বসে আছে। আমি এই স্যারকে দেখে আমার ওই দেওরের কথা আমার খুবই মনে পড়ে গেল, তো ওই তুললাম কথাটা, খুবই আমি সত্যি ভালো লাগছে। পজিটিভ জিনিসটা বলতে এমন একটা মানে ছোট্ট শব্দ, কিন্তু তার মিনিং অনেক। আমি যদি পজিটিভ থাকি, যেমন দেখুন আমি কোনো জায়গায় গিয়েছি, আমি ওর কিছুই জানি না, কিন্তু আমার এখানে আমি দেখাতে পারবো না যে আমি কিছু জানি না, এটাকেই বলে পজিটিভ। আমি এমন ভাবেই থাকবো যে আদার পার্সন না জানে যে আমার ভিতরে সমুদ্রের উফান চলছে, ঢেউ চলছে, সেটা যেন কেউ যেন না বুঝতে পারে, এটাকেই তো বলে পজিটিভ। যে আমি পজিটিভ জিনিসটাকে এখন আমি এটাকে প্রেস করব, যেরকম ভাবে আমি যে জায়গায় যাইবো ওই জায়গাটার মতো আমি খাপ খাইয়ে নেব, এটাকেই তো পজিটিভ বলে। একদম। না হলে তো আমি কনস্ট্যান্ট এক জায়গায় বসতে পারবো না। যদি আমার মনটাকে আমি স্থিরই করতে না পারি, এগুলো খুব সংযমের ব্যাপার, কিন্তু পজিটিভ জিনিসটা সংযমের ব্যাপার। পজিটিভ হওয়াটা আর পজিটিভ কাউকে করাটার মধ্যে পার্থক্য আছে। আমি তখনই পজিটিভ হতে পারবো, আমি তখনই কাউকে পজিটিভ করতে পারবো যখন আমি নিজে পজিটিভ হব। যদি আমি পজিটিভ না হই, আমি অন্যদেরকে পজিটিভ জিনিস দিব কিভাবে দেবো? এবং আমি বলবো যে এই ধরনের মানুষের পাশে যদি থাকা যায়, আমার মনে হয় নেগেটিভও পজিটিভ হয়ে যেতে বাধ্য হয়। সত্যি আমি মানে সত্যি খুব ভাগ্যবান যে আমার আপনাদের সবার ভালোবাসায়, ঠাকুরের আশীর্বাদে আমার এরকম মানে মানুষদের আমি পাই যারা আসলে জর্জরিত,
বিভিন্নভাবে জর্জরিত। আমি যেহেতু এনজিওর সঙ্গে কানেক্টেড রয়েছি, তো সেক্ষেত্রে আমাদের অনেক মানুষের সঙ্গেই বসতে হয়, কথাবার্তা বলতে হয়, ওদেরকে কাউন্সেলিং করতে হয় সেক্ষেত্রে। তো মানুষের অনেক প্রবলেম এখনকার সময়, অনেক সমাজে সমস্যা, আমাদের অনেক সমস্যা নিয়ে আমরা সকলে রয়েছি। অথচ কিন্তু সমস্যাগুলি ছোট ছোট সমস্যা, কিন্তু আমাদের মানে সেগুলোকে কেন জানি আমরা বড় করে নিই। আসলে এগুলি বড় জিনিস না। আমাদের মা বাবারা মানে যেরকম ভাবে মিলিয়েছে, মানে একসঙ্গে একজনের সঙ্গে আরেকজনের যেভাবে সামঞ্জস্যতা রেখে 30, 35, 40 বছর, এখনকার দিনে তো স্বপ্ন যে আমি 30-40 বছর একসাথে থাকবো, এটা তো একটা স্বপ্ন হয়ে দাঁড়িয়ে গেছে আজকালকার দিনে। এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। একদম ঠিক। কারণ সামঞ্জস্যতাই তো নেই, পজিটিভ জিনিসটাই তো নেই, বিশ্বাস জিনিসটা হারিয়ে গেছে এখনকার সময়। আমি সবার কথা বলছি না, তো বিশ্বাস শব্দটা হারিয়ে যাচ্ছে। আমি একটা ইনসিডেন্টের কথা বলি। ত্রিপুরার মধ্যে আমরা ইতিমধ্যে দুইটা বড় জিনিস দেখেছি, ত্রিপুরার মধ্যে না সারা বিশ্বে দেখেছি। একটা হলো কোভিড, আর একটা হয়েছে গত বছরের 2024-এর আমাদের বন্যা। এই দুইটা সময়ে মানে এত মানুষের আসল রূপ দেখা গেছে যে পজিটিভ কিনা, যে আর কি পজিটিভ হওয়ার চেষ্টা করছে এরকম মানুষ দেখা গেছে। যারা পজিটিভ ছিল ওরা কিন্তু আরো 10 জনকে পজিটিভ করতে পেরেছে। যারা নেগেটিভ ছিল ওরা কিন্তু ঘরে বসেও কিন্তু ওরা শান্তিতে ছিল না, কারণ ওরা পারছে না থাকতে। যেমন অনেক কিছু শিখিয়ে গেছে কোভিড, অনেক কিছু শিখিয়ে গেছে। যেমন কোভিড, দেখুন কোভিডের কথা বলতে গেলে আমরা এনজিও থেকে অনেক চেষ্টা করেছি ত্রিপুরার মধ্যে, ত্রিপুরার বাইরেও আমরা চেষ্টা করেছি, সিএম রিলিফ ফান্ড থেকে শুরু করে অনেক কিছু আমরা চেষ্টা করেছি। পজিটিভ রেসপন্স আমরা শহরের থেকে গ্রামে গিয়ে পাই বেশি। পজিটিভ রেসপন্স চিন্তা করুন, শহর থেকে গ্রামে গিয়ে আমরা পজিটিভ রেসপন্স বেশি পাই। কিন্তু এদিকে বলবো শহরের মানুষই কিন্তু বেশি শিক্ষিত না দেখুন, পড়াশোনায় শিক্ষিত, পুঁথিগত বিদ্যায় শিক্ষিত। হ্যাঁ, কিন্তু আমি যেটা বলি যে আমি বারবার অথেন্টিক জিনিসটা বলছি যে ইনবিল্ড একটা ব্যাপার থাকে, আর আমি পজিটিভ দেখানোর চেষ্টা করছি। দুইটা দুই রকম ব্যাপার। আর গত বছর কোভিডের সময় আমার ব্যক্তিগত এনজিও ছাড়া আমি 800 থেকে 900 মানুষজনদের মধ্যে ত্রাণ দেওয়ার চেষ্টা করেছি সাধ্যমতো। আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আমার লেখা কবিতা, গল্প আমি সেগুলি শেয়ার করি। স্বপ্নের ডায়েরি, ফুডি আগরতলা, যেখানে ফুড এক্সপ্লোর করি আগরতলার। তো ওইসব ইউটিউব চ্যানেলের হয়ে আর কি আমি এবং আমার সঙ্গে আরেকজন মানে ইউটিউব চ্যানেলের কর্ণধার ছিলেন, আমরা দুজন মিলে মোটামুটি 800 থেকে 900 জনের মধ্যে ত্রাণ বিতরণ করার চেষ্টা করেছি। বিভিন্ন নিউজ চ্যানেল থেকে আমরা গিয়েছি, আমরা প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি, যেরকম মহারানী থেকে শুরু করে কাকরাবনের এরিয়া, যেখানে গোমতী নদীর জলস্তর একদম 2-3 তালার উপর দিয়ে গিয়েছে জল। ওইসব জায়গায় আমরা গিয়েছি। আমাদের যেখানে খবর এসছে আমরা ত্রাণের জন্য চেষ্টা করেছি যাওয়ার। তো পজিটিভ রেসপন্স আমরা যদি ওদেরকেই না দিতে পারি তাহলে কাদের দেবো? এসব পজিটিভ জিনিস কাদের জন্য তৈরি করছি? এসব সময়ের মধ্যেই তো আমাদের সবচেয়ে বেশি ওদের পাশে দাঁড়ানোর দরকার ছিল। এই সময় দরকার ওনাদের পাশে থাকা। কিন্তু আমরা ওই সময় দেখেছি যে কিছু মানুষ পজিটিভ জিনিসের নাম করে ওনাদের এরকম নিজেদের স্বার্থে কাজ করছে। তো পজিটিভের ব্যাপারটাকে এখন পজিটিভ কথা বললেই অনেকে বলে কিসের পজিটিভ, কারণ আমরা দেখাচ্ছি তো আরেক পজিটিভের আরেকটা দিক। এটাই পজিটিভের ভালো যে জিনিসের সংজ্ঞাটা হারিয়ে ফেলছি। তো সেই ক্ষেত্রে মানুষদেরকেও আমাদের কিন্তু আমরা ওই যে আমি বললাম প্রথমে যে আমি নিজে পজিটিভ হলে না আরেকজনকে পজিটিভ করব, তো ওই ব্যাপারগুলো এখানে চলে আসে। তাই আমি বলবো এখনকার সময়ে দাঁড়িয়ে বাচ্চারা আমাদের মানে সবচেয়ে বেশি নজর দিতে হবে বাচ্চাদের ক্ষেত্রে, ছোটদের থেকে, কারণ ওদেরকে ভবিষ্যৎ আমাদের তো সবকিছু ওদেরকে নিয়েই। এখন যদি আমরা ওদেরকে এই পজিটিভ জিনিসগুলি না দেই, না বুঝাই, তাহলে ওদেরকে কিভাবে আমরা আগামী দিনের জন্য প্রস্তুত করব, তৈরি করব? ওরাই তো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। খালি মাটির পাত্র ওদেরকে আমরা তো বিভিন্ন জিনিস দিয়ে ওদেরকে পরিপূর্ণ করব। এটা আমাদের ডিউটি যে আমরা ওদেরকে কি দেব, কি দিচ্ছি বা কি দেওয়ার চেষ্টা করছি। শুধু মার্কস পেলেই যে আমার ছেলেটা মেয়েটা খুব ভালো জায়গায় যাবে সেটা তো না। আমরা ওদেরকে পুঁথিগত জ্ঞানের পাশাপাশি ওকে কি দিচ্ছি, আমাদের মূল্যবোধ শেখাতে হবে তো ওদেরকে। না হলে তো ওরা হারিয়ে যাচ্ছে। ওরা ভাবছে আমি মনে হয় বেশি মার্কস পেলেই মনে হয় আমি ঠিক। না, কিন্তু এটা তো না। আমাদের সামনে কেউ মানে ছটফট করে হয়তোবা সে শেষ নিঃশ্বাস নিবে, হয়তোবা ওদের মনে যারা সামনে থাকবে বাচ্চাদের, ওদের মনে কিছুই আসবে না, ফিলিংসলেস, ওরা মেশিন হয়ে যাচ্ছে। ওদেরকে আমরা সেরকম শিক্ষাটুকু দিতে অনেক প্রবলেম হচ্ছে আমাদের, কারণ আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও
আমরা অনেক সময় দেখি রাস্তাঘাটে কিছু ঘটনা ঘটলো, আমরা মানুষটাকে সেখানে হসপিটালে নিয়ে যাওয়ার বদলে আমরা কিন্তু মোবাইলে ক্যামেরা করি। এটা তো আমাদের মূল্যবোধ না, না, সঠিক মূল্যবোধ না। সঠিক মূল্যবোধ না। আমি দেখুন, পরিবর্তন শুরু করতে হবে আমার ঘর থেকে, হুম আমার নিজের থেকে পরিবর্তন শুরু করতে হবে। আমি যদি আমার মধ্যে পজিটিভ জিনিস থাকে, আমার ঘরটা পজিটিভ হবে। একদম। তখন আমার ঘর থেকে ধরুন আরেকটা ঘর, আরেকটা বাড়ি, আরেকটা বাড়ি, আরেকটা বাড়ি, এরকম করতে করতে কিন্তু ছড়ায়। শিখবে। তো আমার যদি দেখুন, আমার এলাকার মধ্যে ঠাকুরের আশীর্বাদে আমাকে অনেকজন ডাকে, বিভিন্ন জায়গার মধ্যে ডাকে যে আপনি একটু আসুন, আপনার সঙ্গে একটু কথা বলি এসব ব্যাপারে। তো এগুলি সত্যি কিন্তু পাও না। আমি বলি না যে আমাকে কেন ডাকছে না ডাকছে, বা আমি খুব বড় হয়ে গেছি হয়তো, এরকম কিছু না। আমাদের একদম মানে নিজেকে সেরকম ভাবেই রাখতে হবে। হয়তোবা কাউকে আমার প্রয়োজন রয়েছে, আমি দেখি আসলে আমি একটা ভালো দিক বলি আমার, কেউ বলেন আমি বলছি একটা ভালো দিক, একটাই ভালো দিক আমার। আসলে যাদের ভালো দিক থাকে তারা কিন্তু সবসময় প্রশংসা নিজের করে না। আমি এরকম মানি না। তবে দেখুন, ভালো দিক বলতে আমি যে কাউকে দুটা কথা বলে ওকে পজিটিভ করতে পারছি, এর থেকে ভালো মনে হয় আমার কাছে কিছু নেই। আমাকেও আমি খুব ব্লেসড মনে করি যে আমার মধ্যে 2-3টা কথা বলার কিছু আছে, তাই আমি ওদেরকে দেওয়ার চেষ্টা করি আর কি। আমাকে অনেকে ডাকে যে দাদা বা স্যার আমার এরকম এরকম প্রবলেম হচ্ছে। আমার অনেকজন স্টুডেন্টস আছে, স্টুডেন্টসদের থেকেও ওদেরকে আমি মোটিভেট সবসময় করতে থাকি। পুঁথিগত জ্ঞান দেখুন, আমি ছাত্র হয়ে আপনি আমার কাছে আসছেন, প্রত্যেকদিন আমার কাছে অঙ্কন শিখছেন, প্রত্যেকদিন আসছেন, প্রত্যেকদিন যাচ্ছেন, কিন্তু হঠাৎ করে যখন আপনি লক্ষ্য করবেন যে ওর মধ্যে কিছু চেঞ্জেস আসছে। একজন শিক্ষক আমরা কি বলি এখন, শিক্ষক মানে কি শুধু শিক্ষক না, একজন শিক্ষক মানে ও কিন্তু ওর মধ্যে ছাত্রের মধ্যে পারিপার্শ্বিক থেকে শুরু করে সব ধরনের জ্ঞান ওকে দেবে, একদম সব ধরনের জ্ঞান দেবে, শুধু পড়াশোনার বিষয় না, সবকিছু বিষয়। তো আমি আবার ওই ব্যাপারগুলি একটু দেখি যে তোমার কেন আজকে কেন করুনি, কালকে কেন করুনি, স্যার আমার এই ছিল। তখন আমি ওকে একটু পজিটিভ করার চেষ্টা করি, দেখো এভাবে করো, বা চেষ্টা করো, না করতে পারলেও চেষ্টা তো করতে পারো, পারবে, হারানোর কিছু নেই। ওকে একটা কথা বলেই সন্তুষ্ট করা যে হারানোর কি আছে, হারানোর তো কিছুই নেই। আর ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস। অবশ্যই ফেল করতেই হবে। আমি পড়াশোনার কথা আবার বলছি, পড়াশোনার কথা না, কিন্তু ব্যক্তিগতভাবে ভুল না করলে শিখবো কিভাবে, ভুল করতেই হবে। তাই আমরা তো সবাই মানুষ, এরকম নয় যে আমরা কেউ ভুল করি না, আমরা অবশ্যই ভুল করি, তবে ভুলটাকে মানার যে একটা মাইন্ডসেট, এটা থাকতে হবে যে আমি জিনিসটা ভুল করেছি, আমি এটা শুধরে নেব, ভুল থেকেই আমি শিখবো। এই ব্যাপারটা কিন্তু ওদেরকে যদি আমরা মোটিভেট করে দেই কাউন্সিলিং এর মধ্যে বা এসবের মধ্যে, তাহলে কিন্তু বাচ্চারা আরো বেশি দ্রুত গতিতে সেই কাজ করতে পারবে। একদম। আমাদের সারা ত্রিপুরার মধ্যে ভলেন্টিয়ার হেলথ অ্যাসোসিয়েশন VHAT, আমাদের এনজিও বিবেকানন্দ লাইব্রেরি, আমরা অনেকগুলি আমাদের চাইল্ড কেয়ার হোম আমরা চালাই। ধরুন 2 মাস থেকে শুরু করে আমাদের আপ টু 17-18 বছর পর্যন্ত আমাদের কাছে বাচ্চারা আছে যাদেরকে আমরা রাখি। আমরা ওদেরকে মানে আপব্রিঙ্গিং আমরা করি আর কি, ওদেরকে দেখি এবং ওদেরকে আমরা বিবাহ পর্যন্ত দিয়ে দিই। অথচ ওদের অনেকগুলি পজিটিভ কাজ করেন। একটু আগে বলেন আমি একটাই পজিটিভ কাজ করি, আমার একটাই পজিটিভিটি আছে, সেটা কিন্তু আসলে নয়। স্যার কিন্তু অনেক কিছু করেন এবং সমাজের উন্নয়নের জন্য অনেক কিছু কাজ করে চলেছেন, আগামী দিনেও করবেন আমরা জানি। আসলে খুব আমি কেন জানি ব্যথা পাই, জানেন, আমি খুব ব্যথা পাই যখন দেখি যে একজন সাধারণ মানুষ সে সবকিছু থেকে বঞ্চিত, সবকিছু থেকে, ওর না মাথার উপর ছাদ আছে, ওর না থাকার জন্য কোনো জায়গা আছে, না খাওয়ার জন্য ওর একটু খাওয়ার আছে। এগুলো দেখে আমি ব্যথা পাই কেন জানি। যদি আমার সাধ্য সেরকম নেই, তবে আমাদের পক্ষ থেকে যতটুকু আমরা সম্ভব, সেদিনও তো আমরা বেশ কিছুদিন আগে কুড়িয়ে পেয়েছি ছোট্ট সদ্যজাত মেয়েকে, তো আমরা রেখেছি আমাদের চাইল্ড কেয়ার হোমে। সেখানে রেখে আমরা চেষ্টা করি যে পুঁথিগত জ্ঞানের পাশাপাশি নাচ, গান বা আঁকা, ছবি আঁকা, পড়াশোনা, এসব ব্যাপার আমরা সবাই চেষ্টা করি। তো এসব ব্যাপারগুলি আপনার সবকিছুর ঊর্ধ্বে উঠে যায়। কারণ আমরা দেখুন, মানুষ হয়ে আমরা সবাই টাকা রোজগার করব, আমাদের সবার ঘর সংসার আছে, আমরা সবাই পরিবেশের জন্য অনেক কিছু করছি, কিন্তু এইসবের যে একটা ব্যাপার আছে, এইসব যে সোশ্যাল যে একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা সবার মধ্যে হয়তোবা জাগ্রত হয় না, বা হলেও ধরুন
ঢাকা পড়ে থাকে, সেগুলোকে আমরা বাহির করতে পারি না, কিন্তু বাহির করাটা দরকার। অবশ্যই। কেন আমরা কি পারি না? আমরা চোখের সামনে যারা আছে বা অ্যানিমেলসদের প্রতি আমরা এত ক্রুর হয়ে যাই, হ্যাঁ, তো কেন আমরা ওদের, যারা কথা বলতে পারছে না বা যারা সুবিধা থেকে বঞ্চিত রয়েছে, ওদেরকে আমরা কি সাধ্যমতো একটু হেল্প করতে পারি না? ঠিক। আমার জন্মদিন হোক বা আমার কোনো বিশেষ কোনো দিন হোক, পরিবারের বিশেষ কোনো দিন হোক, আমরা চাইল্ড কেয়ার হোমে পালন করার চেষ্টা করি, একদম বাচ্চাদেরকে ঠিক কথা। নিয়ে, হুম, বা রোডে চেষ্টা করি, হুম, যারা ধরুন সুবিধা থেকে বঞ্চিত রয়েছে, একদম তাই। তাদের কাছ থেকে যে আশীর্বাদগুলো আপনি পাবেন হুম, এই কাজগুলি করে, হুম, সত্যি বলুন আপনি ঠাকুর দর্শন পেয়ে যাবেন। একদম তাই। কারণ এবং আমরা, নিজেও মন থেকে একটা আলাদা ফিলিংস আসে তখন কিন্তু। আপনি বিশ্বাস করতে পারেন না, খুব কষ্ট লাগে, মানে আজকে ধরুন একটা জায়গায় গিয়েছি, সেখানে আমরা একটু সুবিধা থেকে বঞ্চিত যারা, তাদেরকে একটু সাহায্য করতে পেরেছি, সাহায্য বলবো না আমি, ওদের এটা প্রাপ্য, আমরা একটু দিতে পেরেছি সাধ্য মতো। ওরা জিজ্ঞেস করে আপনি কি কালকে আসবেন, হুম, কারণ আমাদের আজকের তো হয়েছে, কালকে। কালকে তো এত তো সাধ্য নেই যে প্রত্যেক দিন আমরা এগুলি করি, কিন্তু এইভাবে যদি সবাই আমরা সমাজের যাদের আমাদের সামর্থ্য আছে তারা যদি এইভাবে এগিয়ে আসতে পারি, কিন্তু তারা কিন্তু একটু হাসি তাদের মুখে হ্যাঁ, দেখতে পারি আমরা। এটা থেকে পজিটিভ জিনিসটা বলছি, হ্যাঁ, এটার পজিটিভ জিনিসটা আমি এগুলি সোশ্যাল সাইটে একটু একটু শেয়ার করি, আমি সোশ্যালি একটু অ্যাক্টিভ, আমি আমার মানে এগুলি, ইউটিউবে হ্যাঁ আপনাকে আমরা দেখতে পাই। ইউটিউবে বা এগুলির মধ্যে, হুম, তখন আমার থেকে দেখে অনেকজন আসে, বাহ। এসে বলে যে আমি আপনার সাথে এই কাজটা করতে চাই, আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, আমি 300 জনের খাবার বেঁচে গেছে, হুম, আমি আপনাদের কারণে এই খাবারগুলি আমি একটু দিতে চাই, যারা একটু ইয়ে, ঠিক। তখন ওদেরকে আমরা বলি হ্যাঁ অবশ্যই আসুন, আপনাদের জন্যই আমরা। একদম। তো এইভাবেই বলবো যে যারা জন্মদিন বা বিবাহ বার্ষিকী বলবো, যা বাড়িতে যেসব অনুষ্ঠানগুলো আপনারা করেন সেগুলো অবশ্যই এদের সাথে শেয়ার করুন, এদের মুখে হাসি ফুটিয়ে দিন, দেখবেন আশীর্বাদ অবশ্যই পাবেন এবং মন থেকে একটা তৃপ্তি পাবেন। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একটা বিশেষ উদ্যোগ আমরা যে নিয়েছি সেই উদ্যোগটা আপনাদের সঙ্গে বলবো। আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে সারা দেশ জুড়ে 1 বছরে 1 কোটি গাছ লাগানোর যে মহৎ প্রকল্প নেওয়া হয়েছে, তা সত্যিই একটি যুগান্তকারী পদক্ষেপ। এই প্রকল্পে শুধু পরিবেশ রক্ষা নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি। মহিলা উদ্যোক্তা থেকে শুরু করে মিডিয়া ফোরাম ও ছাত্র সমাজ, সবার সম্মিলিত চেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়নের পথে আমরা গর্বিত, আমরা আশাবাদী। চলুন আমরা একত্রে সকলে মিলে একটি সবুজ পৃথিবী গড়ি এবং আগামী প্রজন্মকে একটা সুস্থ সুন্দর পৃথিবী উপহার দিই। তো এই পরেই আমরা জানাবো আমাদের মধ্যে উপস্থিত স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, স্যারের মূল্যবান বক্তব্য আমাদের মধ্যে তুলে ধরার জন্য। এবং অনেক কিছু আমরা আলোচনা করেছি, আলোচনার মধ্যে আপনারা থেকেছেন এবং বলবো আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য বলবো চোখ রাখতে পজিটিভ বার্তা ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আমাদের মধ্যে উপস্থিত স্যারকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, স্যারের মূল্যবান সময় আমাদের পজিটিভ বার্তা দেওয়ার জন্য। আসলে আমি খুব সৌভাগ্যবান যে আজকের এত সুন্দর দিনে, আজকে 22শে শ্রাবণ, আজকে কবিগুরুর প্রয়াণ দিবস, এরকম একটা দিনে, বিশেষ দিনে আমন্ত্রণ পেয়ে সত্যি খুব ভালো লাগছে, আর অসংখ্য ধন্যবাদ আমি জ্ঞাপন করি আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আর কবিগুরুর একটি প্রতি শ্রদ্ধা নিবেদন করে একটি কবিতা দিয়ে আমি সাইন অফ করব। ঠিক। তুমি আছো বাংলার শোভায়, তুমি চিরবিরাজিত, শান্তিনিকেতনে হারিয়েছ কবিতার খেয়ায়, বিদ্যালয়ের গণ্ডিতে মন টিকেনি যদিও, অথচ নক্ষত্রের মতো উজ্জ্বলিত তুমি লেখায়। সোনালি সোনার তরীর সুদক্ষ মাঝি তুমি, সোনার মুকুটে আছে অসংখ্য সৃষ্টি, কবিতার মাধ্যমে ছাড়িয়েছ দেশ বিদেশ, জাগিয়েছ আসলে সকল বাঙালির কৃষ্টি। পরাধীন ভারতের অশান্ত দিনের কথা, যখন আস্ত কুমোরের দল দিয়েছিল হানা, ক্রোধে আর প্রতিবাদের তীব্র সুরে করেছিলে ইংরেজদের নাইট উপাধিকে মানা। তুমি আছো সদা থাকবে হৃদয়ে, দিন প্রতিদিন ভাবনার রঙে আঁকবো তোমার শেষের কবিতাকে সাথে করে, আবারও নতুন দিনের সূর্য দেখব। নমস্কার। আমরা অনুষ্ঠান শেষ করতে চলেছি। অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই বলবেন। আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করছি। নমস্কার। নমস্কার।